দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তো গত সপ্তাহে বুঝলে আমরা যে ক্লাস দুটো অফলাইনে নিয়েছিলাম, এবারে এই একই চ্যাপ্টারে কিছুটা অনলাইন কিছুটা অফলাইন হলে অসুবিধা হবে বলে আমি সলিউশনটা, যেহেতু এর আগের সপ্তাহে তার আগের সপ্তাহে অনলাইনে নিয়েছিলাম, কিন্তু অনলাইনে আমি সলিউশনটাই পড়াচ্ছি, বা লিকুইস্টেট, যেটা এখন এখন নাম হয়েছে লিকুইস্টেট, বা নিটের সিলেবাস ধরলে ওটা হচ্ছে সলিউশন, ঠিকঠাক। আর যদি তুমি ধরো, না এক সেকেন্ড একটু ধরো তো, একটু আওয়াজটা বেশি হচ্ছে, কিছু একটা ব্যবস্থা করো। আমার কাছে কিছু নেই কিন্তু, না একটু ধর তো, একটুখানি ধর। না, আমার ব্লুটুথ কানেক্টেড হয় না, ঠিক আছে তো? তুই একটা করতে পারিস, সাউন্ডটা একদম কমিয়ে দিয়ে পার না, একদম কমিয়ে দিয়ে। মায়ের হেডফোনটা আছে, ব্লুটুথটা, ওই আওয়াজটা হলেও হবে না কিন্তু, আরো আওয়াজ কমাতে হবে। চালাতে চালা, কমা, কমাতে থাক, কমাতে কমা কমা। এটা ভালোই জোরে হচ্ছে, একটু কম, মানে আওয়াজ হলে হবে না, করাতে পারবো না। কোথায় সাউন্ডটা, কোথায়? এইটা তো আপের থেকে অনেক কম কর, এইটা, এইটা কর, এইটা কাছে গিয়ে। না না না, আমি তাহলে ক্লাস, আমি ক্লাস নেওয়াটা আমার ইম্পর্টেন্ট, আমি যা করেছি ওর থেকে বেশি করবে না। সাউন্ড যেন না বাড়ে কিন্তু, আমি পড়াতে পারতে পারবো, বন্ধ করতে পারবো না, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা অনলাইন ক্লাসে না ওই লিকুইস্টের, যেটা যে আমি নিটের সিলেবাস হিসেব অনুযায়ী হলে হচ্ছে, বা যেই সিলেবাস অনুযায়ী হচ্ছে সলিউশন, সেটা নিয়ে হচ্ছে আমরা মূলত আলোচনাটাকে করবো আর কি, ঠিক আছে এখানে। আর আমি অফলাইন ক্লাসে ওই হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই পার্টটা পড়াচ্ছিলাম, সেই পার্টটা যেমন চলছে সেটা চলবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আগের দিনে আমরা কি কি আলোচনা করেছিলাম? আচ্ছা, আগের দিনে কি কি আলোচনা করেছিলাম, তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের কিছু অসুবিধা থাকলে বলো, মানে আগের দিন যেটা পড়িয়েছিলাম সলিউশন রিলেটেড আর কি, বা লিকুইস্টেড রিলেটেড, সেখানে কারো কিছু অসুবিধা আছে কি, বলো। ঠিক আছে, সবাই ঠিক আছে? আচ্ছা, সুমনা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখো তাহলে আজ, আগের দিন আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সলিউশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমরা আলোচনা করেছিলাম মূলত সলিউশন, সলিউশনের মধ্যে সলভেন্ট কাকে বলে, সলিউট কাকে বলে, এগুলো যেমন আলোচনা করেছিলাম। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন টার্ম নিয়ে কথাবার্তা বলেছিলাম, ভেরিয়াস কাইন্ড অফ কনসেন্ট্রেশন টার্মস নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। আচ্ছা, ভ্যারিয়াস কাইন্ড অফ কনসেন্ট্রেশন টার্মসের মধ্যে আমরা
তোমার মোলারিটি নিয়ে কথাবার্তা বলেছিলাম, মোলারিটি নিয়ে কথাবার্তা বলেছিলাম, নর্মালিটি নিয়ে কথাবার্তা। নর্মালিটি নিয়ে কথাবার্তা বলতে গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট, এইটা আমাদের ডিটেলে লেগেছিল আর কি এটা। আচ্ছা, এছাড়া আরও দু একটা কনসেন্ট্রেশন টার্ম আমরা হয়তো আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। কোন একটা সলিউশনে মোল ফ্র্যাকশন বলতে কি বোঝায় আর কি, সেটা আমরা আলোচনা করেছিলাম। প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন, তার সুবিধা অসুবিধে, এসবগুলো নিয়ে আলোচনা করা যায়। আর সলিউশনের তো যখন বলছিলাম সলভেন্ট, সলিউট এবং বিভিন্ন টাইপসের সলিউশন আর কি, সলভেন্টের ফিজিক্যাল স্টেটটা কি, সলিউটের ফিজিক্যাল স্টেটটা কি, সেই মতো করে বিভিন্ন রকমের যে সলিউশন ছিল সেগুলোকে আলোচনা করা হয়েছিল। এগুলো আচ্ছা, তাহলে আমরা প্রথমে আজকে যে কাজটাকে করব সেটা হচ্ছে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস, মানে আগের দিন কয়েকটা প্রবলেম করা হয়েছিল, সেরকম আরো কয়েকটা প্রবলেম এখানে আমরা আলোচনা করব প্রথমে, মানে নিউমেরিক্যাল প্রবলেম মূলত আর কি। তারপরে যে জায়গাটা আমি যাব আর কি, সেটা হচ্ছে যে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম করে নেওয়ার পরে আর কি, what we want to discuss today, আজকে আমরা মূলত আলোচনা করব সলিবিলিটি নিয়ে। সলিবিলিটি নিয়ে কথাবার্তা বলবো, এবং যখন কোনো একটা সলভেন্টের সঙ্গে একটা সলিড মেশাচ্ছ, সবসময় তো সলভেন্ট সলিড মিশে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে না। সলিবিলিটি সেখানে বিভিন্ন জিনিসের এফেক্ট আছে, হ্যাঁ, এফেক্ট অফ ভ্যারিয়াস ফিজিক্যাল ফ্যাক্টর। যেমন ধরো, আজ ফর এক্সাম্পল টেম্পারেচার, প্রেশার, এক্সেট্রা, এইগুলো। আচ্ছা, এই সলিবিলিটির থার্মোডাইনামিক্সটাকে দেখতে হবে। থার্মোডাইনামিক্স বিহাইন্ড সলিবিলিটি। সলিবিলিটির জন্য না একটা এনার্জি ফ্যাক্টর, এন্ট্রপি ফ্যাক্টর বা তোমার গিবস এনার্জি ফ্যাক্টর থাকে, সেগুলো ভীষণ ভালো করে জানার দরকার আছে আর কি, এটা ভীষণ কাজের আর কি, সেগুলোকে জানতে হবে। আর তারপরে যেটা করবো যে গ্যাসের সলিউশন ইন লিকুইড, মানে গ্যাস লিকুইডে সলিবল হচ্ছে, সেইখান থেকে হেনরিজ ল, সলিউশন অফ গ্যাস ইন লিকুইড, সেখান থেকে হেনরিজ ল বলে একটা ব্যাপার আছে, এই হেনরিজ লটা খুব ভালো করে বুঝতে হবে। আর ফাইনালি সলিড সলিউশন, এমনি থাকো আমরা যখন আগে সলিউশনগুলোকে বলেছি, সেখানে দুটো লিকুইডের সলিউশন বা দুটো গ্যাসের সলিউশন বা একটা লিকুইড একটা সলিড মেশানো আছে তার সলিউশন, এইগুলো। কিন্তু দুটো সলিড দ্বারাও সলিউশন তৈরি করে, যেটা তোমার অ্যালয়গুলোর ক্ষেত্রে হয়, সেইটাও আরেকটুখানি একটু আলোচনা করে নেওয়ার দরকার আছে। তাহলে এই জিনিসগুলো যেগুলো আমি অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি। আচ্ছা, এই কি জিনিস আমরা আলোচনা করব, সেই আলোচনাতে যাওয়ার আগে না আমরা জাস্ট এগুলোকে একটুখানি জেনে নিতে চাইছি। মানে তোমার মানে আগের দিনে যে প্রবলেম যেগুলো শেখানো হয়েছে তার মতো করে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমি একটা দুটো কোর্সে দিচ্ছি, আর একটা দুটো মানে তোমার কোর্সে দেবো বা হিন্টস দেবো আর কি, সেইগুলো প্রথমে একটুখানি আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা জিনিস খুব কাজে লাগে, সেটা হচ্ছে যে মানে বিভিন্ন জিনিসে এটা কাজে লাগে, মানে শুধু এই প্রবলেমটা শুধুমাত্র একটা নিউমেরিক্যাল প্রবলেম হিসেবে দেবে সেরকম নয়, কিন্তু এটা তোমার অন্যান্য জিনিস ক্যালকুলেট করতে ভীষণ কাজে লাগে। সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ পিওর ওয়াটার ইন মোল পার লিটার আর মোল পার কেজি, এটা দেখতে হবে। মানে আমরা পিওর ওয়াটার বলি, বিশুদ্ধ জলের যে কনসেন্ট্রেশন সেইটা নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না, কনসেন্ট্রেশন বললেই লোকে ভাবে জাস্ট সলিউশন, কিন্তু একটা পিওর সাবস্টেন্স তারও কিন্তু একটা কনসেন্ট্রেশন হয়, সেটাকে দেখতে হবে আর কি, ঠিক আছে? মানে শুধুমাত্র
কনসেন্ট্রেশনটা এইটা শুধুমাত্র একটা সলিউশনের মতো করে না ভেবে তুমি একটা পিওর সলভেন্ট আছে তার অ্যাক্টিভিটি ভাবলে, একটা পিওর লিকুইড বা পিওর সলিড তার অ্যাক্টিভিটি বলে একটা টার্ম আছে, এটা ওয়ান হয়, সেটা আলাদা কথা। কিন্তু একটা পিওর লিকুইড বা পিওর সলিডের তোমার কনসেন্ট্রেশন হয় যেটা তোমার ওই ধরো মোল পার লিটারে বা মোল পার কেজিতে, সেগুলো আবার জানতে হবে। তাহলে এখানে যেটা বলে দিয়েছে যে ডেনসিটি অফ ওয়াটার at 25°C, এই ডেটাটা আমার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এই প্রবলেমটাকে করতে চাইছি। দেখো এই প্রবলেমটা কি করে করছি দেখো। তাহলে আমি কি কোশ্চেনটা কি না, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ পিওর ওয়াটার, বিশুদ্ধ জলের গাঢ়ত্ব কত কোন এককে, মোল পার লিটারে আর মোল পার কেজিতে। আর এখানে জলের ডেনসিটিটা বলে দেওয়া আছে 0.997 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা বলা হচ্ছে কি যে মলিকুলার ওয়েট অফ ওয়াটার সেটা হচ্ছে 18 গ্রাম পার মোল, এটা আমাদের জানা আছে। মানে জলের যে আণবিক গুরুত্ব, যেটা মলিকুলার ওয়েট, আণবিক ভর, সেটা হচ্ছে 18 গ্রাম পার মোল, সেটা আমার জানা আছে। আচ্ছা এবারে আমি 1 কেজি মানে হচ্ছে 1 কেজি মানে কত ml আমাকে দেখতে হবে। 1 কেজি মানে এখানে দেখো 1000 গ্রাম, তো আচ্ছা এবারে 1 কেজি মানে 1000 গ্রাম অফ ওয়াটার, সেটাকে মোলে কনভার্ট করলে কি হবে। 1 মোল মানে যদি 18 গ্রাম হয়, তাহলে 1000 গ্রামকে তুমি ভাগ করছো 18 গ্রাম পার মোল দিয়ে, সেটা হয়ে যাচ্ছে 55.5 মোল। 1 কেজি মানে হচ্ছে 55.5 মোল। তাহলে মোলালিটি অফ পিওর ওয়াটার যখন তুমি কনসিডার করবে, মোলালিটি মানে কি, নাম্বার অফ মোলস পার কেজি, তাহলে একদম সরাসরি 55.5 মোল পার কেজি হয়ে গেল। তাহলে কনসেন্ট্রেশনটা মোলালিটিতে লেখা মানে হচ্ছে মোল পার কেজিতে লেখা, সেইটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে 1000কে তুমি 18 গ্রাম পার মোল দিয়ে ভাগ করছো। কিন্তু মোলারিটি ক্যালকুলেট করার সময় এত ইজিলি হবে না। তুমি 1000 গ্রামে আছে হচ্ছে 55.5 মোল, কিন্তু 1000 গ্রাম মানে তার ভলিউমটা কত জানতে হবে। তো তাহলে 1000 গ্রাম জলের ভলিউম কত, তা তোমাকে যেটা করতে হবে মাস বাই ডেনসিটি করতে হবে। মানে যেহেতু ডেনসিটিটা হচ্ছে মাস বাই ভলিউম, তো সেখান থেকে ভলিউম ক্যালকুলেট করে মাস বাই ডেনসিটি করতে হবে। মাসটা হচ্ছে 1 কেজি মানে 1000 গ্রাম, আর ডেনসিটিটা হচ্ছে বলে দেওয়া আছে 0.997 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো 0.997 গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়ে ভাগ করলে করে 1003 সেন্টিমিটার কিউব হলো। তারপরে এটা দাঁড়াচ্ছে যে 1 কেজি বা 1000 গ্রাম তার ভলিউমটা এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে 1000 সিসি নয়, ডেনসিটি কিন্তু 1 গ্রাম পার সিসি হতো, তাহলে 1000 গ্রাম মানে হচ্ছে 1000 সিসি হতো, কিন্তু এখন হচ্ছে এটা 1003 সেন্টিমিটার কিউব। তাহলে এটা দাঁড়াচ্ছে যে 1003 সেন্টিমিটার কিউব কন্টেন্ট 55.5 মোল। তাহলে 1 লিটারে কতটা থাকবে না, 55.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1003, এত মোল পার লিটার। তাহলে মোলারিটি অফ পিওর ওয়াটার মানে কনসেন্ট্রেশনটা ইন দ্য ইউনিট অফ মোলারিটি যদি তুমি কনসিডার করো, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 55.33 মোল পার লিটার। তাহলে বুঝতে পারলে যে জলের কনসেন্ট্রেশনটা মোলারিটি এবং মোলালিটিতে তুমি কেমন করে বের করবে যদি ডেনসিটিটা দেওয়া থাকে। পরিষ্কার এটা? ঠিক আছে, তিনজনেই বুঝেছো এটা? আচ্ছা এবারে একটা প্রবলেম আমি করতে দিচ্ছি, এটা যখন তোমরা প্র্যাকটিক্যাল বা ইত্যাদি করতে যাবে তখন দেখবে এটা ভীষণ কাজে লাগবে, যে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সালিক অ্যাসিড ইন অ্যান অ্যাসিড বেস রিয়াকশন আর ইন এ রেডক্স রিয়াকশন। মানে আসলে এই অক্সালিক অ্যাসিডটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে তোমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড নাম শুনেছো, মুখ্য প্রমাণ দমন, প্রাইমারি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওই প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে অক্সালিক অ্যাসিডটা অ্যাসিড বেস রিয়াকশনে ব্যবহার করা হয়, আবার রেডক্স রিয়াকশন সেখানে জারণ বিজারণ বিক্রিয়াতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এবারে এখানে জানতে চাওয়া হয়েছে যে অক্সালিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত হবে, 1 নম্বর ইন অ্যাসিড বেস রিয়াকশন, ইন রেডক্স রিয়াকশন। তার সাথে তোমার যে উত্তরটা তুমি দেবে সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে বা যুক্তিটা প্রপারলি দিতে বলা হচ্ছে। বলো তো এই প্রশ্নটার উত্তর কি হবে বলো। বলো এই প্রবলেমটা উত্তর বলো। আচ্ছা আমি অক্সালিক অ্যাসিডটা কি ফর্মে থাকে একটুখানি বলি, যে ল্যাবরেটরিতে যে অক্সালিক অ্যাসিড সাপ্লাই করা হয়
তাহলে সলিড অক্সালিক অ্যাসিড না রুম টেম্পারেচার সলিড অক্সালিক অ্যাসিড, সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সি ডবল এইচ। এইটা শুধু নয়, তার সঙ্গে না দুটো জল থাকে। তাহলে সলিড অক্সালিক অ্যাসিডে এই দুটো জল কখনো মিস করো না কিন্তু, সি ডবল এইচ 2H2। তাহলে তুমি এখান থেকে মলিকুলার ওয়েটটা আমি বের করে দিচ্ছি তোমার। এবার মলিকুলার ওয়েটকে কত দিয়ে ভাগ করবে সেটা তোমাকে বের করতে হবে। মলিকুলার ওয়েট এমটা তাহলে কত হবে? এটা 126 হয়। দেখো কার্বন আছে একটা দুটো, তাহলে 12 × 2 প্লাস এখানে হাইড্রোজেন আছে কত? দুটো, 1 × 2 প্লাস অক্সিজেন আছে কত? 4টে, তাহলে 16 × 4 এইটা, প্লাস হচ্ছে তোমার এর জন্যে জলের জন্য আমি একবারে লিখে দিচ্ছি, প্লাস দুটো জল আছে বলে সেটা হচ্ছে 18 × 2 এইটা। ক্যালকুলেট করে দেখো 126। তাহলে মলিকুলার ওয়েট হচ্ছে 126। এই পর্যন্ত আমি বলে দিই। এবার বলো অ্যাসিড বেস রিয়াকশনে যখন অক্সালিক অ্যাসিডকে তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড বা মুখ্য প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করছো, তখন তার তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? মানে মলিকুলার ওয়েটকে কত দিয়ে ভাগ করলে তার ইকুইভ্যালেন্ট ওয়েটটা বেরোবে? বলো। কেন 2 দিয়ে ভাগ করতে হচ্ছে? হ্যাঁ, এন ফ্যাক্টর 2 কেন? হ্যাঁ, অক্সালিক অ্যাসিড হ্যাজ 2 রিপ্লেসেবল হাইড্রোজেন, রিপ্লেসেবল H+, বা তুমি বলতে পারছো বেসিসিটি হচ্ছে তোমার 2, এই তো। সেই জন্যে মানে, এবং সেটা তুমি কি করে দেখছো? দেখো সি ডবল এইচ সে যখন ডিসোসিয়েট করছে করে সি ডবল ও মাইনাস হচ্ছে প্লাস 2H+ হচ্ছে এটা। তা দুটো H+ এর যেহেতু দুটো প্রতিস্থাপনযোগ্য H+ যেহেতু আছে, সেখানে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটটা ইটা হচ্ছে মলিকুলার ওয়েট বাই 2, তার মানে 63। একদম 60, আমি এখানে ইউনিট লিখছি না, 63। আচ্ছা, পরেরটা কত হবে যখন রেডক্স রিয়াকশনে কত হবে? তুমি যখন NaOH দিয়ে অক্সালিক অ্যাসিড টাইট্রেট করছো, ধরো NaOH দিয়ে অক্সালিক অ্যাসিডকে তুমি টাইট্রেট করছো, তখন অ্যাসিড বেস টাইট্রেশন, হ্যাঁ, তখন অক্সালিক অ্যাসিডের একটা তোমার কনসেন্ট্রেশন লাগবে বা তার ইকুইভ্যালেন্ট ওয়েট লাগবে। আবার ধরো অক্সালিক অ্যাসিডের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশন করছো, যেখানে অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, সেখানে অক্সালিক অ্যাসিডের তোমার ইকুইভ্যালেন্টটা কত হবে, বা যেটাকে তোমরা বলছো এন ফ্যাক্টরটা কত হবে বলো? কত হবে? এখানে শুধু C2H2O4 হবে, জল থাকবে না। মলিকুলার ওয়েটটা 90 গ্রাম হচ্ছে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা আবার দুটো হাইড্রোজেন রিপ্লেসেবল তাই না 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 না, আরেকবার বলো, ভালো করে বলো। C2H2O4 না, মানে ব্যাপারটা ওরকম নয়। মানে আর কেউ বলবে? দেখো রেডক্স রিয়াকশনে এন ফ্যাক্টরটা কি কতগুলো ইলেকট্রনে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। মানে যখন তুমি জারণ বিজারণ বিক্রিয়াতে তুল্যাঙ্ক ভারটাকে বের করবে বা ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে বের করবে ফ্রম দ্য মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েটকে তোমাকে ভাগ করতে হবে এন ফ্যাক্টর দিয়ে। এবার সেই এন ফ্যাক্টরটা এখানে কি না, কতগুলো ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে পার মলিকুল। দেখো এখানে অক্সালেট আয়ন সে যখন রিয়াকশন করছে CO2 তৈরি হচ্ছে, হ্যাঁ, CO2 তৈরি হচ্ছে অক্সালেট আয়ন থেকে, এইটা, হ্যাঁ, 2CO2 তৈরি হলো অক্সালেট থেকে। এখানে ইলেকট্রনের চেঞ্জ কত? এখানে দেখো এই দুটো ইলেকট্রন হচ্ছে, মানে C2O4 2-, মানে যখন রেডক্স রিয়াকশন ঘটছে তখন তো এই অক্সালেট আয়নটা ইম্পর্টেন্ট, C2O4 2- ইম্পর্টেন্ট, সেটা
অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আর ডান দিকে ইলেকট্রনের সংখ্যা সমান করলে কার্বন ডাইঅক্সাইড নিউট্রাল, এখানে কোনো ইলেকট্রন নেই। আর অক্সালেটের 2টো ইলেকট্রন আছে, সেই জন্য ডান দিকে তোমাকে 2টো ইলেকট্রন দিতে হবে। তাহলে এখানে ইলেকট্রন ডোনেট করেছে কটা? 2টো ইলেকট্রন ডোনেট করেছে। তাহলে এক্ষেত্রেও যখন তুমি ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে ক্যালকুলেট করবে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা যখন ক্যালকুলেট করবে, সেটা হচ্ছে তোমার মলিকুলার ওয়েটকে তোমাকে সেই 2 দিয়ে ভাগ করতে হবে। আর এক্ষেত্রে এই নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ ইকুয়াল টু 2। মানে এখানে অক্সালেট আয়নটা সে রিডিউসিং এজেন্ট বলে ইলেকট্রনটাকে ছেড়েছে, হ্যাঁ, আর যে অক্সিডাইজিং এজেন্ট সে হচ্ছে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতো। তাহলে দুজনের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে, এবং সেটা সেই 126/2 অর্থাৎ 63 হবে দুজনের ক্ষেত্রে। কিন্তু কারণটা হচ্ছে আলাদা। যখন জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, 2টো ইলেকট্রনের চেঞ্জ বলে 2 দিয়ে ভাগ। আর যখন তোমার হচ্ছে, যখন তোমার অ্যাসিড বেস রিয়াকশনস হচ্ছে, তখন প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা 2 বলে তোমার 2 দিয়ে ভাগ। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে 63। সেই মতো করেই সমস্ত কিছু করতে হবে। শুধু কারণটা এখানে খুব ইম্পর্টেন্ট যে অ্যাসিড বেস রিয়াকশনে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2টো বলে সেই জন্য তোমার 2 দিয়ে ভাগ। আর জারণ বিজারণ বিক্রিয়াতে হচ্ছে তোমার ইলেকট্রনের চেঞ্জ 2 হচ্ছে বলে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? বুঝেছ? আচ্ছা, একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা করে ফেলো তো। ক্যালকুলেট দ্য মোলারিটি অ্যান্ড নর্মালিটি অফ এ 3 লিটার aqueous solution containing 24.5 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি একটা 3 লিটার সালফিউরিক অ্যাসিড নিয়েছো, যে সালফিউরিক অ্যাসিডে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তার মোলারিটি এবং নর্মালিটি তোমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। করে ফেলো তো। করে ফেলো। এক মিনিট সময় নাও, সময় নিয়ে একবার উত্তরটাকে করে আমায় বলো। আমি জলের বোতলটা নিয়ে আসি। হ্যাঁ, করলে? সূর্যা করলি? কর। সুমনা কর। স্বপ্নীলা হচ্ছে? আচ্ছা, প্রথমে তো একটা জিনিস দেখো তো, মলিকুলার ওয়েট অফ H2SO4। আচ্ছা, দেখে নিচ্ছি। আচ্ছা, মলিকুলার ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড কত? 98। ইকুইভ্যালেন্ট ওয়েট কত?
মানে 49, তাই তো এটা? আচ্ছা, তাহলে দেখো এই যে 24.5 গ্রাম অফ H2SO4 মানে 24.5কে তুমি 98 যদি ভাগ করো তাহলে এত মোল হচ্ছে। 24.5 24.5/98 মোল, তার মানে কত? 0 মানে 1/4, তাই তো? মানে 0.25 মোল। আচ্ছা, আর 0.25 মোল আর 25.5 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড, এইটা হচ্ছে তোমার 24.5/49 গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই তো? তার মানে 0.5 গ্রাম ইকুইভ্যালেন্ট এটা। তাহলে এবারে দেখো, তাহলে কনসেন্ট্রেশন ইন মোলারিটি যদি ক্যালকুলেট করে কি হবে না, আছে হচ্ছে 0.25 মোল কতটার মধ্যে না 3 লিটারের মধ্যে, এটা 0.25কে 3 দিয়ে ভাগ করতে হবে, তত মোল পার লিটার হবে। 0.25কে 3 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 0.083 এত মোল পার লিটার, মানে 0.083 এটা মোলারিটিতে। আর কনসেন্ট্রেশন ইন নর্মালিটি কত হবে তাহলে? কনসেন্ট্রেশন নর্মালিটি কি হবে? এর ডবল হয়ে যাবে, 0.5 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই 3 লিটার, আগে যেটা ছিল তার ডাবল, মানে 0.1 3 6 18 6 এত গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, তার মানে 0.166 নর্মাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা করে ফেলো তো, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইথিলিন গ্লাইকল, যার মলিকুলার ফর্মুলাটা বলে দেওয়া আছে, ইন সলিউশন কন্টেনিং 20% ইথিলিন গ্লাইকল বাই মাস। করে ফেলো। Calculate the mole fraction of ethylene glycol in solution containing 20% ethylene glycol by mass. করো এটা। এখানে একটা এই সলিউশনটা তো অ্যাকোয়া সলিউশন, হ্যাঁ, এটা তো মানে কিসের সলিউশন তোমার জানতে হবে, সলভেন্টটা জানতে হবে, নাহলে করতে পারবে না। ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ অ্যান অ্যাকোয়া সলিউশন অফ ইথিলিন গ্লাইকল, দাঁড়াও, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন, এইটা হচ্ছে এইখানে না করে এইখানটা করি, ইন অ্যাকোয়া সলিউশন। ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইথিলিন গ্লাইকল, এইটা in the aqua solution containing 20% ethylene glycol by mass. করো প্রবলেম। আচ্ছা, প্রথমে মলিকুলার ওয়েট অফ ইথিলিন গ্লাইকল, এটা কত? 12 × 2 প্লাস 1 × 6 প্লাস 16 × 2 কত হয়েছে? 62।
এটা দেখো, আমি একটুখানি তোমাদের তিনজন আছো বলে আমি বলছি, আর কেয়ারফুলি দেখো আমি যখন লিখছি এই যে C2H6O2 আমি করি যে 12কে 2 দিয়ে গুণ, 1কে 6 দিয়ে গুণ, 16কে 2 দিয়ে গুণ। আমি উল্টোটা কখনো লিখছি না কিন্তু, 2 ইন্টু 12 লিখছি না কিন্তু, 12 ইন্টু 2 লিখছি। কারণ 6 ইন্টু 1 লিখছি না কিন্তু, 1 ইন্টু 6 লিখছি। বা ওটার ক্ষেত্রে 2 ইন্টু 16 লিখছি না, 16 ইন্টু 2 লিখছি। এইভাবেই লিখবে, জানো তো। মানে সবসময় দেখো, যখন ধরো তুমি একটা দোকানে গেছো, তোমাকে একটা ফর্দ করে দিয়ে গিয়ে তার মানে দামের একটা লিস্ট করে দিয়েছে আর কি। তাহলে কি হচ্ছে, তুমি ধরো লেসে 26 টাকা কেজি দরে বা 46 টাকা কেজি ধরে তুমি 5 কেজি আটা কিনেছো, দোকানদার দেখবে সবসময় ওইভাবেই লিখবে 46 ইন্টু 5, 5 ইন্টু 46 না, এখানে তাই। একটা কার্বনের জন্য 12, দুটো কার্বনের জন্য 12 ইন্টু 2, কখনো 2 ইন্টু 12 এরকম ভাবে লিখবে না। ঠিক আছে, ঠিক আছে, 62 হলো। আচ্ছা, এবারে দেখো তুমি একবারে সরাসরি বের করে নিচ্ছি, মোল ফ্র্যাকশনস অফ ইথিলিন গ্লাইকল যদি এক্স অফ C2H6O2 এটা যদি বলো, তাহলে কি হবে, নাম্বার অফ মোলস অফ C2H6O2 ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোলস অফ এইটা। তাহলে দেখো এবারে তুমি যে পরিমাণটা নিয়েছো, ধরে নাও লেসে যে পরিমাণ, সেটা ডব্লু পরিমাণ তুমি নিয়েছো, তাহলে ডব্লু পরিমাণ যদি নাও, তাহলে ইথিলিন গ্লাইকল আছে কত, তার 20%। এত 20/100, তাহলে এতখানি পরিমাণ আছে, তাকে ভাগ করতে হবে কি দিয়ে, ভাগ করতে হবে ইথিলিন গ্লাইকলের মোলার মাস দিয়ে, C2H6O2। নিচে কি হলো, নিচে হচ্ছে যে পরিমাণটা নিয়েছো, তাহলে জল কত আছে 80%, তাকে ভাগ করতে হবে তার মোলার মাস 18 দিয়ে, প্লাস নাম্বার অফ মোলস অফ, এটা যখন ক্যালকুলেট করছো ওয়েট ইন্টু 20/100। মানে আমি ধরে নিচ্ছি যে টোটাল যে সলিউশনটা তার পরিমাণ হচ্ছে ডব্লু, টোটাল সলিউশনের পরিমাণ যদি ডব্লু হয়, তাহলে 20% বলেছে তোমার ইথিলিন গ্লাইকলটা আছে, সেই জন্য আমি কি ডব্লু ইন্টু 20/100, এইটা হচ্ছে টোটাল পরিমাণটা, তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করলে তাহলেই ইথিলিন গ্লাইকলের নাম্বার অফ মোলস বেরোবে। দিকে জলের নাম্বার অফ মোলস হলো, আর এখানেও ঠিক একই রকম করে তুমি ভাগ করছো কাকে না, মোলার মাস অফ C2H6O2 দিয়ে তুমি ভাগ করছো এটা। তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দেখো ডব্লু গুলো সব কেটে চলে যাবে। হ্যাঁ দেখো, এখানে উপরে একটা ডব্লু আছে, ডব্লু আছে, ডব্লু আছে, কেটে তোমার চলে যাবে। তাহলে 20/100 মানে হচ্ছে 1/5, তার মানে 1/5 ইন্টু 62 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 80/100, মানে হচ্ছে তোমার 4/5, 4/5 ইন্টু 18 প্লাস এখানে ওই একই রকম ভাবে 1/5 ইন্টু 62। এটা কষো, কষে যেটা বেরোবে সেটা। এটা করে বলো কত অ্যান্সার। 0.067। ঠিক আছে, এটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা প্রবলেম করো। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ এ 1.5 liter aqueous solution of ethanol containing 23 gram of ethanol. Calculate the concentration of 0.1. Calculate the concentration of a 1.5 liter aqueous solution of ethanol containing 23 gram of ethanol. করে ফেলো। আর এখানে কনসেন্ট্রেশনে কোনো ইউনিট বলে দেয়নি, ঠিক আছে, এটা খেয়াল করে দেখো, কোনো ইউনিট বলে দেয়নি। মানে এটা হচ্ছে কোন ইউনিটে করবে সেগুলো একটুখানি আমি বলে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে আমি, মানে এটা আমি কি মানে ইন 1 নম্বর হচ্ছে ইন মোলালিটি, 2 নম্বর হচ্ছে ইন নর্মালিটি। না আগে সৌজা মাইক্রোফোনটা অফ কর। মোলারিটি এই দুটো থাকে, মোলারিটিতে এবং মোলারিটিতে তোমাকে করতে বলা হচ্ছে।
আচ্ছা, এবার এখানে দেখো, এইখানে যেটা অসুবিধা, এখানে ডেনসিটি কিছু বলে দেয়নি, সেই জন্য পুরোটাই না তোমাকে মোলালিটিতেই করতে হবে। ডেনসিটিকে যখন উল্লেখ করে দেয়নি, তাহলে এইটাকে এক কাজ করা যায়, এখানে মোলারিটি ফোলারিটি না বলে আমি জাস্ট সিম্পলি বলে দিই মোল পার কেজি। এটা হচ্ছে ইন মোল পার কেজি, ও সরি, ও ভুল বলছি, মোল পার কেজি নয়, ইন মোল পার লিটার। মানে দেখো, আমি এই প্রবলেমগুলো কি হচ্ছে, বিভিন্ন জায়গায় পড়েছে টড়েছে, আমি বা বিভিন্ন বই গেছে আমি লিখে দিয়েছি, কিন্তু কোশ্চেনগুলো এর খেয়াল রাখতে হবে। এখানে তোমার কি কি দেওয়া আছে দেখো, ইথানল কতটা পরিমাণ নিয়েছো তুমি বলে দেওয়া আছে, টোটাল ভলিউমটাকে বলে দেওয়া আছে, এবং যে পরিমাণটা নেওয়া আছে সেইটা তোমার এখানে গ্রামে নেওয়া আছে, আর যেটা ভলিউমটা বলে দেওয়া আছে তোমার লিটারে। হ্যাঁ, তাহলে এই প্রবলেমগুলো যখন তুমি করবে, তখন তোমাকে দেখতে হবে যে কোন ইউনিটে বের করতে হবে। তোমাকে যদি আজকে আমি বলি এটাকে মোল পার কেজিতে বের করো, তুমি কি এই যার ডেটা দেওয়া আছে সেখান থেকে মোল পার কেজি করতে পারবে? বলো, পারবে কি? পারবে না, কারণ ডেনসিটি বলে দেয় না। ডেনসিটি যদি বলে দিও তুমি পারতে, তাহলে এটা হচ্ছে তোমার মোল পার লিটারে পারবে বা মোলারিটিতে পারবে, আর ইথানল মানে তুমি নর্মালিটিতেও পারবে। এখানে ইথানলের ক্ষেত্রে মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট একই বলে, যেটাই তোমার মোলারিটিতে বেরোবে সেটাই নর্মালিটিতে বেরোবে, সেই জন্য নর্মালিটিটা আমি আলাদা করে এখানে করতে দিইনি, পুরোটাই কি মোলারিটিতে বা মোল পার লিটারে করতে বলছি। করে ফেলো তো দেখি। করে ফেলো। সুমনা বল। মলিকুলার ওয়েট অফ ইথানল কত? আর ইথানলের সংকেত আমি বলে দিচ্ছি, C2H5OH তো ইথানল। মলিকুলার ওয়েট কত হবে তাহলে? 12 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 একে 6, মানে 1 ইন্টু 6 করে দিচ্ছে একবারে, প্লাস 16 ইন্টু 1, দেখো 46। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে 23 গ্রাম অফ ইথানল মানে কত মোল? 23 গ্রাম ইথানল মানে হচ্ছে 23 গ্রাম বাই হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে 46 গ্রাম পার মোল। এইটা মানে এগুলো সব ইউনিট হয়, একটা করে ইউনিট হচ্ছে গ্রাম পার মোলে অ্যান্সার হবে আর কি, গ্রাম পার মোল। এটা হচ্ছে তোমার গ্রাম পার মোল, এটা তোমার হচ্ছে 0.5 এত মোল। তাহলে কনসেন্ট্রেশনটা কি হবে? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন 0.5 কত মধ্যে আছে? 1.5 লিটারের মধ্যে আছে, এত মোল ডিভাইডেড বাই এত লিটার, তার মানে কত হচ্ছে দেখো তো? 0.33 এর মতো, তাই তো? এত মোল পার লিটার, ঠিক আছে। আচ্ছা, স্যার ওই আগেরটাতে মোলারিটি আমরা বুঝতে পারতাম না যদি আমরা অ্যাসিউম করতাম যে ডেনসিটি অফ অ্যাকোয়া সলিউশন তো আমরা এমনি ওয়াটারই ধরি না, হ্যাঁ ডেনসিটি আমরা 1 ধরতে পারতাম না। হ্যাঁ, যদি অ্যাজিউম করে নিতে তাহলে পারতে। হ্যাঁ, যদি অ্যাজিউম করে নিতে তাহলে পারতে। যদি জলের ডেনসিটি ধরো এমনি পিওর ওয়াটার 4 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তবেই জলের ডেনসিটি 1 হয়। এবারে একটা অর্ডিনারি টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তুমি জাস্ট সিম্পলি দেখো পিওর ওয়াটারেরই ডেনসিটি 1 হবে না। তারপরে ইথানলের সলিউশন হলে তার তো 1 হবেই না। তুমি অ্যাজিউম করে নিলে এক রকমের কথা, যে তুমি যদি অ্যাজিউম করে নাও যে তোমার যে অ্যাকোয়া সলিউশন অফ ইথানল তার ডেনসিটিটা হচ্ছে 1 গ্রাম পার সিসি, তাহলে তুমি সেখান থেকে মোলার মানে মোলারিটিতেও কনসেন্ট্রেশনটাকে ক্যালকুলেট করতে পারো। বুঝেছো? তাহলে অ্যাজিউমটা করে নিতে হতো তাহলে তোমাকে। হুম,
ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো, বলছে ক্যালকুলেট দ্য মোলারিটি অফ ইচ অফ দ্য ফলোইং সলিউশন। প্রথমটা হচ্ছে 30 গ্রাম কোবাল নাইট্রেট 6H2O ইন 4.3 লিটার অফ অ্যাকোয়া সলিউশন, আর তারপরে হচ্ছে 30 ml অফ 0.5 নর্মাল মোলার সালফিউরিক অ্যাসিড ডাইলিউটেড টু 500 মিলিলিটার। তাহলে বলো প্রথম পার্টটা করো, প্রথমে এটা। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আগের, না এটা আগের দিন দিয়েছিলাম তাই তো, এই প্রবলেমটা আগের দিন কি করে দিয়েছিলাম না করতে দিয়েছিলাম তো? হ্যাঁ সেটাই তো, এই তো এই প্রবলেমটা এবং এই প্রবলেমটা, এই দুটো প্রবলেম লাস্টে একদিন আমি হোমওয়ার্কে দিয়েছিলাম। এই যে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো প্রবলেম হোমওয়ার্কে দিয়েছি, ওগুলো করেছো কি? আচ্ছা ঠিক আছে, তাহলে করে ফেলেছো যখন, তাহলে এটা করতে হবে না। আমি ওই আগের দিনের লাস্ট থেকে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই দুটো প্রবলেম আমি এখানে আবার দিয়েছি আর ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রবলেম করে নেবে। সুমন এই দুটো প্রবলেম করেছিস? হ্যাঁ কোনটা? সেকেন্ডটা? ও মানে এইটা এইটা বলছিস তো, মানে যে প্রথমেরটাই তো 30 গ্রাম অফ কোবাল নাইট্রেট। না মানে কোনটা করেছিলি বলছি, আমি বুঝতে পারছি না তোর কথা। এটা করেছিলি, হ্যাঁ করতে পেরেছিস তো? সেটা করে আমাকে একটুখানি করে একটু ছবি তুলে পাঠিয়ে দিয়ে আমি দেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আরো আমি ইয়ারে বেশ কিছু কিছু প্রবলেম করব, তার আগে এবারে আমরা যে জিনিসটা পড়াবো মনে করছিলাম আর কি, সেই জিনিসটা একটুখানি পড়িয়ে দিই, তারপরে ফিরে এসে আরো বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। দেখো নেক্সট আমাদের যে জিনিসটা পড়ার কথা সেটা হচ্ছে সলিবিলিটি। ঠিক আছে, এই সলিবিলিটিটা একটুখানি দেখতে হবে। সলিবিলিটি মানে হচ্ছে দাব্যতা। সলিবিলিটি কাকে বলে? সলিবিলিটির ডেফিনেশনটা হচ্ছে, তুমি যদি ডেফিনেশন দেখো, সেটা হচ্ছে অ্যাট এ গিভেন টেম্পারেচার the concentration of the solute in its saturated solution is called the solubility. তাহলে একটা সম্পৃক্ত দ্রবণে সলিউটের যে কনসেন্ট্রেশনটা সেটাই হচ্ছে সলিবিলিটি, মানে at a given temperature the concentration of the solute in its saturated solution is called the solubility. ঠিক আছে, তাহলে সলিবিলিটি কিন্তু তার একটা ইউনিট আছে, হ্যাঁ সেটা মাথায় রাখবে। এই দাদা এলো মানে যা খুলে দেবে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, সলিবিলিটি তার কিন্তু ইউনিট আছে, এবং যে কনভেনশনাল ইউনিটটা সেটা হচ্ছে মোল পার লিটার। এটা দেখো সলিবিলিটি অন্যান্য ইউনিটে তুমি এক্সপ্রেস করতে পারো, তবে যে ইউনিটটা খুব কমন বা যে পপুলার সেটা হচ্ছে তোমার মোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা বিভিন্ন রকমের সলিউশন নিয়ে কথাবার্তা বলবো। দেখো মানে প্রথম যে যে ধরনের ক্লাসিফিকেশনটা আমি মাথায় রাখছি সেটা হচ্ছে এরকম, যে একটা সলিউশন তৈরি হচ্ছে কি দিয়ে? সলভেন্ট দিয়ে এবং সলিউট দিয়ে, মানে একটা দ্রবণ তৈরি হচ্ছে দ্রাবক এবং দ্রাব দিয়ে। আর এবার সলভেন্টটা সে পোলার নন পোলার হতে পারে, সলিউটটা পোলার নন পোলার হতে পারে। তোমরা যখন বন্ডিং পড়েছো তখন পোলার নন পোলার বলতে কি বোঝায় তুমি জানো? পোলার কম্পাউন্ড মানে কারা? যাদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। পোলার কম্পাউন্ড মানে হচ্ছে কম্পাউন্ডস হ্যাভিং পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে যদি মিউ দিয়ে এক্সপ্রেস করো, তাহলে মিউটা নট ইকুয়াল টু 0 হলে তোমার পোলার মলিকুল, যেমন জল, HCl, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড এক্সেট্রা, এছাড়া সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা সব হচ্ছে তোমার পোলার মলিকুল, এদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। আর নন পোলার মলিকুল মানে পোলার মানে হচ্ছে ধ্রুবীয়, আর অধ্রুবীয় যারা যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, পোলার মলিকুল মানে ধ্রুবীয় যৌগ, আর নন পোলার মানে অধ্রুবীয় আর কি। কম্পাউন্ড হ্যাভিং 0 পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, মানে মিউটা হচ্ছে তোমার 0 হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, CCl4, SF6 এক্সেট্রা, বেঞ্জিন, এরা, হ্যাঁ তোমার BF3, CH4, এরা সব হচ্ছে তোমার নন পোলার মলিকুল, এদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার 0। তাহলে তাহলে পোলার কাকে বলে, নন পোলার কাকে বলে তুমি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে দেখো এবার সলভেন্টটা পোলার নন পোলার হতে পারে, সলিউটটা পোলার নন পোলার হতে পারে। ঠিক আছে, তাহলে এবারে দেখো যখন আমরা
নর্মাল সলিউশনগুলো স্টাডি করি দেখেছি যে পোলার সলভেন্ট পোলার সলিউট, মানে পোলার সলিউট পোলার সলভেন্টে ডিজলভ করে, আর নন পোলার সলিউট নন পোলার সলভেন্টে ডিজলভ করে। এটা হচ্ছে নর্মাল অবজারভেশন। মানে ইউজুয়ালি ইট ইজ অবজার্ভ দ্যাট পোলার সলিউট ডিজলভস ইন পোলার সলভেন্ট আর নন পোলার সলিউট ডিজলভস ইন নন পোলার সলভেন্ট। সেখান থেকে একটা কথা বলা হচ্ছে যে লাইক ডিজলভস লাইক, ঠিক আছে, লাইক ডিজলভস লাইক। এটা তোমরা এই কথাটা বারবার শুনেছো যে লাইক ডিজলভস লাইক, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড একটু ধরা তো, 1 মিনিট, 1 মিনিট একটুখানি, 1 সেকেন্ড। পরীক্ষা কেমন হলো? আরে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি এক্সট্রা লিখে এসেছি, এমন পরীক্ষা দিয়েছি না 30-এ 30 আসবে। এবার দুর্ধর্ষ দিয়েছে, নেশাও করেছে। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি পড়াই। বাবা একটু একটু কথাবার্তা একটু বন্ধ করে দেয়, পড়িনি। হ্যাঁ, এই নড়ানড়ি একটু কম করে। হ্যাঁ, ওই ছেলে স্কুল থেকে ফিরলো আর কি, সেই জন্য একটুখানি পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা, সব ওদের সব চলছে না, পরীক্ষা চলছে না সব ওই স্কুলে কি একটা স্বামী টিম 1 টান যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জঙ্গলপাড়াগুলোর পরীক্ষা হচ্ছে তো সুমনা? তোদের নয় হচ্ছে না, বাকিদের হচ্ছে তো। হ্যাঁ সেটাই, ওই আমারও ছেলের পরীক্ষা ছিল, ফিরলই মাত্র। হ্যাঁ দেখো দেখো, এই কথাটা তোমরা বারবার শুনেছো যে লাইক ডিজলভস লাইক। এই যে লাইক ডিজলভস লাইক মানে পোলার সলিউট সে ইউজুয়ালি পোলার সলভেন্টে ডিজলভ করে, নন পোলার সলিউট সে নন পোলার সলভেন্টে ডিজলভ করে। এটা আবার ইউজুয়াল অবজারভেশন। দেখবে হয়তো তুমি তুমি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা HCl বা অ্যামোনিয়া, এরা সব পোলার। এরা জল একটা পোলার সলভেন্ট, সেখানে দারুণভাবে ডিজলভ করবে। আবার ধরো তোমার তুমি বেনজিন, ন্যাপথালিন, টলুইন, এরা একে অপর সব নন পোলার। টলুইন বেনজিনে ডিজলভ করবে বা বেনজিন ন্যাপথালিন, ন্যাপথালিন বেনজিনে ডিজলভ করবে। এগুলো তুমি জাস্ট দেখেছো আর কি। তাহলে পোলার পোলারে ডিজলভ করে, নন পোলার নন পোলারে ডিজলভ করে। সেইখান থেকে তুমি জাস্ট একটা জেনারেল কথা বলতে পারছো যে লাইক ডিজলভস লাইক। আচ্ছা, এবারে এই যে ডিজলিউশন প্রসেসটা হচ্ছে, যে একজন যে আর একটাতে ডিজলভ করছে, এই যে প্রসেসটা, সেই প্রসেসটার ব্যাকগ্রাউন্ডে যে থার্মোডাইনামিক্সটা আছে না, সেইটা খুব ভালো করে বুঝে নাও। এইটাকে বুঝতে পারলে জানো তো এই সলিউশন রিলেটেড তোমার 90% প্রবলেম দেবো তুমি নিজে নিজে সলভ করে ফেলতে পারছো। পরে ডিজলিউশন প্রসেস ডেল্টা জি গিভস মি এনার্জি। আমরা 11-এর ফার্স্ট সেমিস্টারে না সেকেন্ড সেমিস্টারে থার্মোডাইনামিক্স করেছিলাম, সেকেন্ড সেমিস্টারে মানে থার্মোডাইনামিক্স করিয়েছিলাম। সেই থার্মোডাইনামিক্সে ডেল্টা জি হ্যাঁ দেখো, যে কোনো একটা প্রসেস, সেটা ফিজিক্যাল প্রসেস হোক কেমিক্যাল প্রসেস হোক, সেই প্রসেসটা যদি স্পন্টিনিয়াসলি ঘটে, স্পন্টিনিয়াসলি ঘটার জন্য হচ্ছে ডেল্টা জি অর্থাৎ গিভস ফ্রি এনার্জি ফর দ্য প্রসেস, তাকে নেগেটিভ হতে হবে। এবং গিভস ফ্রি এনার্জি যখন তোমাকে গিভস ফ্রি এনার্জি ক্রাইটেরিয়া দিয়ে যখন স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বুঝতে হয়, তখন না এটাকে তোমার সবসময় ওই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে তোমায় বুঝতে হয়। ঠিক আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে তোমাকে পুরো জিনিসটাকে বুঝতে হচ্ছে। আচ্ছা, এবারে এইটা তোমাদের জানা আছে যে ডেল্টা জিটা আবার কি হয়, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস হয়। হ্যাঁ, যদি টেম্পারেচারটা তুমি ফিক্স রাখো, তাহলে ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। সেখানে ডেল্টা এইচ হচ্ছে চেঞ্জ ইন এনথালপি, ডেল্টা এস হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে জেনারেলি যদি ডেল্টা এইচটা লেস দ্যান 0 হয়, একে বলা হয় এনার্জেটিক্যালি ফেভারেবল। আর ডেল্টা এইচটা গ্রেটার দেন 0 হলে একে বলা হয় এনার্জেটিক্যালি আনফেভারেবল। এটা। আর ডেল্টা এস গ্রেটার দেন 0 হলে একে বলা হয় এন্ট্রপিক্যালি ফেভারেবল।
আর ডেল্টা এস লেস দ্যান 0 হলে একে বলা হয় এন্ট্রপিক্যালি আনফেভারেবল। এই চারটে জিনিস একটু, এই চারটে টার্মিনোলজি একটু আমার মাথায় রাখবে। ডেল্টা এইচ কমে যাওয়াটা সিস্টেম পছন্দ করে, সেটা হচ্ছে এনার্জেটিক্যালি ফেভারেবল। ডেল্টা এইচ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে রিয়াক্টান্ট থেকে প্রোডাক্টটা লেস স্টেবল হচ্ছে, সেটা সে পছন্দ করে না, এনার্জেটিক্যালি আনফেভারেবল হয়। এনট্রপিটা যদি বেড়ে যায় অর্থাৎ ডেল্টা এসটা পজিটিভ হয় সেটা সে পছন্দ করে, সেখানে এনট্রপিক্যালি ফেভারেবল। আর ডেল্টা এস যদি লেস দ্যান 0 হয় তাহলে সেটা পছন্দ করে না, এনট্রপিক্যালি আনফেভারেবল। এবং এই ডেল্টা জিটা কিন্তু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ডেল্টা এইচ এবং ডেল্টা এস দুজনে মিলে ঠিক করে ডেল্টা জিটা কি হবে। এবার ডেল্টা জিটা যদি লেস দ্যান 0 হয় তখন তাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। আর ডেল্টা জিটা গ্রেটার দ্যান 0 হলে একে তুমি বলবে থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল, থার্মোডাইনামিক্যালি হ্যাঁ থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল। তাহলে এই 6টা টার্ম একটুখানি জেনে রাখলে। হ্যাঁ, এটা আমরা যখন থার্মোডাইনামিক্স পড়িয়েছিলাম তখন বলেছিলাম, হয়তো কিছুটা ভুলে গেছো তুমি, তারপর আস্তে আস্তে রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, এটা জানা থাকে। আচ্ছা, এবারে দেখো তাহলে মোদ্দা কথায় যেটা সেটা হচ্ছে ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে। এইটা ডেল্টা জি কে নেগেটিভ হতে গেলে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হতে হবে। এবারে ডেল্টা জিতে কন্ট্রিবিউট করছে হচ্ছে ডেল্টা এইচ আর ডেল্টা এস। ডেল্টা এস আবার সে একা আসে না, সে টেম্পারেচার নিয়ে আসে। ডেল্টা এইচ এ আলাদা করে এক্সপ্রেসিভলি কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স তুমি দেখাচ্ছ না, ডেল্টা এস এর সঙ্গে কিন্তু টেম্পারেচারটা গুণ হয়ে আসছে, সেটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার 4টে পসিবিলিটি দেখো কি কি হতে পারে। আচ্ছা, কেস 1টা হচ্ছে ডেল্টা এইচটা নেগেটিভ, ডেল্টা এসটা পজিটিভ। ডেল্টা এইচ নেগেটিভ মানে এনার্জেটিক্যালি ফেভারেবল, ডেল্টা এস পজিটিভ মানে এন্ট্রপিক্যালি ফেভারেবল। দেখো ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় সে ডেল্টা জিকে নেগেটিভ করতে চায়, ডেল্টা এস যদি পজিটিভ হয় সে ডেল্টা জিকে নেগেটিভ করতে চায়। তাহলে এরা দুজনেই চায় ডেল্টা জিকে নেগেটিভ করতে, সেই জন্য এই পার্টিকুলার কেসে ডেল্টা জিটা অলওয়েজ নেগেটিভ হবে অ্যাট এনি টেম্পারেচার, এবং এই প্রসেসটা তখন থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। তাহলে প্রথমটা বুঝতে পারলে যে ডেল্টা এইচ লেস দ্যান 0, ডেল্টা এস গ্রেটার দ্যান 0, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে ডেল্টা জি যে কোনো টেম্পারেচারে নেগেটিভ হবে এবং তখন প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। মানে দুজনেই পছন্দ করছে যে প্রসেসটা ঘটুক, মানে দুজনেই চাইছে ডেল্টা জিটা নেগেটিভ হোক। আচ্ছা, কেস 2তে কি হচ্ছে দেখো, যে ডেল্টা ইজটা লেস দ্যান 0 অর্থাৎ প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল বাট এনট্রপিক্যালি আনফেভারেবল। দেখো ডেল্টা এসটা লেস দ্যান, মানে এনথালপিটা কমছে অর্থাৎ এক্সোথার্মিক প্রসেস, সেটা সে পছন্দ করছে, কিন্তু এনট্রপিটা কমে যাচ্ছে। এনট্রপিটা বাড়লে সে পছন্দ করছে, এনট্রপিটা কমে যাচ্ছে অর্থাৎ এনট্রপিক্যালি আনফেভারেবল হচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে কি দাঁড়াচ্ছে না, ডেল্টা জিটা সবসময় নেগেটিভ হবে তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না। ডেল্টা এইচ বলছে ডেল্টা জি নেগেটিভ হোক, কিন্তু ডেল্টা এস সে কিন্তু ইটসেলফ নেগেটিভ, তাহলে মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ হচ্ছে, অর্থাৎ এনট্রপি ক্রাইটেরিয়াটা বলছে যে ডেল্টা জিটা পজিটিভ হোক। তাহলে ওভারঅল ডেল্টা জিটা যদি নেগেটিভ হতে হয় তাহলে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড থেকে বেশি হতে হবে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, ডেল্টা জিটা লেস দ্যান 0 কখন না, যখন ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা গ্রেটার দ্যান টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড হবে। তাহলে এটা কখন হবে দেখো, কখন হবে দেখো যে এই প্রসেসটা তোমার এই এই টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা কম হবে কখন, যখন টেম্পারেচারটা কম। তার মানে অ্যাট লো টেম্পারেচার দিস প্রসেস will be thermodynamically favorable। তার মানে যে কোনো টেম্পারেচারে কিন্তু এই প্রসেসটা ঘটবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, এটা লো টেম্পারেচারে বেটার ঘটবে যেখানে ডেল্টা এইচটা টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডকে এক্সিড করে যাবে। আচ্ছা, থার্ড যে সিচুয়েশনটা, ডেল্টা এইচটা হচ্ছে পজিটিভ অর্থাৎ এন্ডোথার্মিক রিয়াকশন, যেটা এনার্জেটিক্যালি আনফেভারেবল, আর ডেল্টা এসও পজিটিভ অর্থাৎ প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে এবারে নেক্সট যেটা হলো সেটা হচ্ছে এনার্জেটিক্যালি আনফেভারেবল আর এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে ডেল্টা এসটা পজিটিভ, সে চায় ডেল্টা জি নেগেটিভ হোক, আর ডেল্টা এইচ পজিটিভ, সে চায় ডেল্টা জি পজিটিভ হয়ে যাক অর্থাৎ ডেল্টা জি নেগেটিভ না হোক। তবুও ডেল্টা জিকে নেগেটিভ হতে হবে প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটার জন্য। তখন তোমার কি হতে হবে,
টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে বেশি হতে হবে, অর্থাৎ টেম্পারেচারটা হাই হতে হবে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো ডেল্টা জি লেস দেন 0 হোয়েন ডেল্টা এইচ লেস দেন টি ডেল্টা এস, দ্যাট ইজ অ্যাট হাই টেম্পারেচার। তার মানে কি দাঁড়াচ্ছে, অ্যাট হাই টেম্পারেচার দিস প্রসেস will be thermodynamically favorable. Will be thermodynamically favorable. আর ফাইনাল সিচুয়েশন হচ্ছে যখন ডেল্টা, যখন দেখো এখানে এই যে ডেল্টা এইচটা পজিটিভ আবার ডেল্টা এসটা নেগেটিভ, অর্থাৎ প্রসেসটা ডেল্টা এইচ পজিটিভ মানে এনার্জেটিক্যালি আনফেভারেবল, আর ডেল্টা এস নেগেটিভ মানে হচ্ছে তোমার এন্ট্রপিক্যালি আনফেভারেবল। তখন ডেল্টা এইচও বলবে ডেল্টা জি পজিটিভ হোক, আর মাইনাস টি ডেল্টা এসও বলবে ডেল্টা জি পজিটিভ হোক। তখন ডেল্টা জি কোনো রকম ভাবে নেগেটিভ হতে পারছে না, তখন এই প্রসেসটা যে কোনো টেম্পারেচারই হচ্ছে থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল হবে। তাহলে কেস 4 ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0, সেখানে এনার্জেটিক্যালি আনফেভারেবল, ডেল্টা এস লেস দ্যান 0 অর্থাৎ এন্ট্রপিক্যালি আনফেভারেবল। সেই পার্টিকুলার কেসে ডেল্টা জিটা অলওয়েজ পজিটিভ হচ্ছে, সেই জন্য দিস প্রসেস ইজ থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি থার্মোডাইনামিক্স থেকে চারটে কথা যে বললাম, চারটে সিচুয়েশন বললাম, যে কোনো একটা প্রসেসের জন্য ডেল্টা জিকে নেগেটিভ হতে হবে, ডেল্টা জিটা যে নেগেটিভ হবে সেখানে ডেল্টা এইচ এবং ডেল্টা এস কন্ট্রিবিউট করবে। তো চারটে পসিবল সিচুয়েশনের কথা বলা হলো, যেখানে মানে এনার্জেটিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি ফেভারেবল। সেকেন্ডলি হচ্ছে এনার্জেটিক্যালি ফেভারেবল কিন্তু এন্ট্রপিক্যাল আনফেভারেবল, সেটা লো টেম্পারেচারে ভালো হবে। যেটা আর প্রথমেরটা যেটা এনার্জেটিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি ফেভারেবল, সেটা যে কোনো টেম্পারেচার ঠিকঠাক হবে। সেকেন্ডলি হচ্ছে এনার্জেটিক্যালি ফেভারেবল কিন্তু এন্ট্রপিক্যালি আনফেভারেবল, লো টেম্পারেচারে ভালো হবে। থার্ডলি হচ্ছে এনার্জেটিক্যালি আনফেভারেবল কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, সেটা হাই টেম্পারেচারে ভালো হবে। আর যখন তোমার এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল, সেটা তোমার করতে চাইবে না। তাহলে যা বললাম এই পর্যন্ত পরিষ্কার? ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, আর এবারে দেখো, আমি বিভিন্ন রকমের সলভেন্টের বিভিন্ন রকমের সলিউট তাদের যে ডিজলিউশন প্রসেসটা বা দ্রবীভূত হওয়া যে প্রসেসটা, তা থার্মোডাইনামিক্স থেকে আলোচনা করছি। ধরো তুমি সলভেন্টটা নিচ্ছ পোলার সলভেন্ট লাইক ওয়াটার, হ্যাঁ, আর সলিউটটা নিচ্ছ আয়নিক কম্পাউন্ড লাইক সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড ইত্যাদি, যারা তোমার নর্মালি সলিড ক্রিস্টাল অবস্থায় থাকে। নর্মালি তারা সলিড ক্রিস্টাল অবস্থায় থাকে। আচ্ছা, প্রথমে এন্ট্রপি যে ফ্যাক্টরটা, তার ঝামেলাটা মিটিয়ে ফেলি। দেখো, যখনই কোনো একটা কিছু অন্য কিছুতে মিশবে তখন সবসময় তার এন্ট্রপি বাড়ে, একে এন্ট্রপি অফ মিক্সিং বলে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে ডেল্টা এসটা গ্রেটার দেন 0 অলওয়েজ, কিন্তু এই টি ডেল্টা এস এর যে ম্যাগনিটিউডটা, বাট দ্য ম্যাগনিটিউড অফ টি ডেল্টা এস ইজ কোয়াইট স্মল অ্যাট রুম টেম্পারেচার। যেটা হচ্ছে যে যখন তোমার এই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড এরা যখন জলে ডিজলভ করবে, জলে ডিজলভ করার সময় তোমার এন্ট্রপিটা অলওয়েজ বাড়ে। মানে এন্ট্রপি যে মেজার অফ র্যান্ডামনেস আর ক্যাওসনেস। তো যখন একটা সুন্দর ক্রিস্টালাইন রেগুলার স্ট্রাকচারে থাকতো, আর ওদিকে জলটা বা সলভেন্টটা তার মতো করে পিওর অবস্থায় থাকতো, তখন র্যান্ডামনেস বা ক্যাওসনেস কম। কিন্তু যখন তাদেরকে তুমি একসাথে মিশিয়ে দিচ্ছ, র্যান্ডামনেস বা ক্যাওসনেস বাড়ছে বলে তোমার এন্ট্রপিটা বাড়ছে। কিন্তু এই যে এন্ট্রপির ম্যাগনিটিউডটা যে কোনো একটা অর্ডিনারি টেম্পারেচারে, সেটা কিন্তু যথেষ্ট ছোট। হোয়ারএজ এই পার্টিকুলার কেসে এনথালপির যে চেঞ্জগুলো হয় না, মানে মেশানোর জন্য যে এনথালপির চেঞ্জ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার ম্যাগনিটিউডটা টি ডেল্টা এর ম্যাগনিটিউড থেকে অনেক অনেক বেশি হয়। মানে যেটা হচ্ছে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা সবসময় টি ডেল্টা এর ম্যাগনিটিউড থেকে বেশি। আমি ম্যাগনিটিউড টু ম্যাগনিটিউড কম্পেয়ার করছি, পজিটিভ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কিছু আমি বলছি না। মানে ডেল্টা জিতে তো ডেল্টা এইচ আর টি ডেল্টা দুজনে কন্ট্রিবিউট করবে। টি ডেল্টা এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড থেকে অনেক অনেক কম বলে ডেল্টা জিটা আদৌ নেগেটিভ হবে কি হবে না, সেইটা মোরাললেস সোললি ডিটারমাইন বাই ডেল্টা এইচ। এটা মাথায় রাখবে। So it is the delta H that determines whether an ionic compound will be dissolved in polar solvent or not. অর্থাৎ ডেল্টা জিটা নেগেটিভ হবে কি হবে না সেটা পুরোটাই নির্ভর করছে ডেল্টা এইচ এর উপরে। টি ডেল্টা এস এর বেসিক্যালি কোনো রোল থাকছে না, কারণ তার ম্যাগনিটিউডটা হচ্ছে ডেল্টা এইচ এর রেসপেক্টে নেগলিজিবলি স্মল। এটা
আচ্ছা, এবারে দুটো এনার্জি টার্ম আছে, তাদের মধ্যে তোমার একটা বিরোধ থাকবে, টানাপোড়েন চলবে, সেটাকে তোমার মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে ল্যাটিস এনার্জি অফ দ্য আয়নিক সলিড। এই যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, তারা ক্রিস্টাল ফর্মে থাকে। তাহলে সেই ল্যাটিস এনার্জির জন্য বা ল্যাটিস এনথালপির জন্য সে প্রচন্ড স্টেবিলিটি পায়, ঠিক আছে? তাহলে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি কি? ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি টু ফর্ম ওয়ান মোল অফ এ ক্রিস্টাল from the constituent ions in the isolated gaseous state. যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের যখন ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করবে তখন Na+ গ্যাস এবং Cl- গ্যাস নিয়ে করে সোডিয়াম ক্লোরাইড সলিড তুমি তৈরি করছো, তার জন্য যে এনথালপি চেঞ্জ হয় ল্যাটিস এনথালপি, এবং সেই ল্যাটিস এনথালপি হাইলি নেগেটিভ হয়। এটি তার মানে যদি ক্রিস্টাল তৈরি হয়, মানে আয়নগুলো থেকে ক্রিস্টাল তৈরি হলে সে অনেকটা স্টেবিলিটি পাচ্ছে। এই ডেল্টা ল্যাটিস এনথালপিটা নেগেটিভ মানে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড এই সলিড অবস্থা সে বেশিক্ষণ থাকতে চায়, বা উল্টো রকম ভাবে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে যদি Na+ এবং Cl- আয়নগুলো তুমি আলাদা করতে চাও, তখন তোমাকে হচ্ছে যেটা করতে হবে, তোমাকে একটা এনার্জি দিতে হবে, একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি তোমাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, উল্টো দিকে দেখো, যখন তুমি কোন একটা আয়নিক কম্পাউন্ডকে জলে দেবে বা কোন একটা পোলার সলভেন্টে দেবে, তখন একটা সাম কাইন্ড অফ একটা এনার্জি রিলিজ করে। মানে একটা ক্রিস্টালকে ভাঙতে গেলে, ভেঙে আয়ন তৈরি করতে গেলে তোমাকে কিছু এনার্জি দিতে হয়, কিন্তু সেই আয়নগুলো যখন তুমি জলেতে দিলে বা কোনো একটা পোলার সলভেন্টে দিলে, তখন একটা এনার্জি তোমার রিলিজ হয়, যাকে বলা হয় সলভেশন এনার্জি। এবং এই সলভেন্টে যখন স্পেশাল কেসের জল, তখন তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথালপি। আচ্ছা, সলভেশন এনথালপিটা কি না? ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি হোয়েন দ্য কনস্টিটিউয়েন্ট আয়নস of 1 mole of a compound is solvated in a polar solvent. আচ্ছা, সলভেশন কথাটার মানেটা কি? দেখো, ধরো তুমি যখন সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ, Na+ আর Cl- আলাদা হয়ে গেল। কেন আলাদা হলো তারও আবার একটা কারণ আমি এখনই বলছি। হ্যাঁ, যে Na+ এবং Cl- আলাদা হয়ে গেল। এবারে Na+টা সে পজিটিভ চার্জ, আর জল তার অক্সিজেন এনটা হচ্ছে ডেল্টা নেগেটিভ থাকে। মানে জল তো পোলার, হাইড্রোজেন দিকটা পজিটিভ আর অক্সিজেনের দিকটা নেগেটিভ। তাহলে সোডিয়াম প্লাস সে পজিটিভ চার্জ, সে কি করলো, এই জল দিয়ে ঘেরা হয়ে গেল, যেখানে জলের অক্সিজেন প্রান্তটা হচ্ছে সোডিয়ামের দিকে হচ্ছে ঘোরানো থাকবে। এটা ঠিক একই রকম ভাবে Cl- সেও জল দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে Cl- এই জলের যে হাইড্রোজেন যে পার্টটা আছে, সেটা হাইড্রোজেন যে ডেল্টা প্লাস, তার সাথে সে বেসিক্যালি কানেকশনটা করছে। তার মানে দেখো, তাহলে জলে দেওয়ার সাথে সাথে বা সলভেন্টে দেওয়ার সাথে সাথে Na+টা সে সলভেটেড হলো, করে একটা স্টেবিলিটি পেলো, একটা ফেভারেবল অ্যাট্রাকশন হচ্ছে, পজিটিভ চার্জের সঙ্গে নেগেটিভ চার্জের অ্যাট্রাকশন। তাহলে এই যে ফেভারেবল যে অ্যাট্রাকশনটা হচ্ছে, তার জন্য সে একটা স্টেবিলিটি পাচ্ছে বা একটা এনার্জি রিলিজ করছে, যাকে বলে যে সলভেশন এনার্জি। তাহলে দেখো, তাহলে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি দিয়ে যে একটা আয়নিক ক্রিস্টাল, সে ক্রিস্টাল ফর্মে থাকতে চায়। আর সলভেশন এনথালপি যেটা বলছে যে যদি তুমি কোনো কারণে ওটাকে মানে কোনো একটা সলভেন্টে দিয়ে তাকে ডিজলভ করো, তাহলে একটা এনার্জি স্টেবিলাইজেশন সে পাচ্ছে, কারণ যে কাউন্টার ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তৈরি হচ্ছে, ক্যাটায়নগুলো সলভেন্ট দিয়ে সলভেটেড হচ্ছে, ঘেরা হচ্ছে বা সলভেটেড হচ্ছে, বা জল ভাবলে হাইড্রেটেড হচ্ছে। তাহলে দেখো, তাহলে পুরো যে প্রসেসটা তুমি করবে, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে তুমি জলে দিয়ে দিলে, বা ক্যালসিয়াম ক্লোরাইডকে জলে দিয়ে দিলে, বা পটাশিয়াম ক্লোরাইডকে জলে দিয়ে দিলে। তাহলে একটা হচ্ছে ক্রিস্টালটা ভাঙলো, ল্যাটিসটা ভাঙলো, সেই ল্যাটিসটা ভাঙার জন্য তুমি একটা এনার্জি দিলে, কিন্তু ভেঙে গিয়ে যখন সলভেন্টে সে চলে গেল, করে দেখা যাচ্ছে সলভেন্টটা ওই যে কাউন্টার যে অ্যানায়ন গুলো আছে, ক্যাটায়ন বা অ্যানায়ন যারা আছে আর কি, Na+Cl- বা K+Cl- বা Ca2+F-, তাদেরকে সলভেট করছে, করে একটা দারুণ স্টেবিলিটি দিচ্ছে, এখানে সলভেশন এনার্জি। তাহলে এবারে বলো যে ডিজলভ কখন করবে আর কখন করবে না। যদি কোনো কারণে ল্যাটিস এনথালপিটা গ্রেটার দ্যান সলভেশন এনথালপি হয়, তাহলে ডিজলভ করবে না, সে ক্রিস্টাল হিসেবেই থেকে যেতে চাইবে। আর উল্টো দিকে যদি সলভেশন এনথালপি ল্যাটিস এনথালপির থেকে বেশি হয়, তাকে ডিজলভ করে যাবে। খুব সিম্পল লজিক। তো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই টাইপের আয়নিক সলিডগুলো যখন পোলার সলভেন্টের সলিবিলিটির প্রশ্ন আসবে, সেখানে হচ্ছে যে যারা তোমার, যাদের ক্ষেত্রে
ল্যাটিস এনার্জি ইজ গ্রেটার দ্যান দ্য সলভেশন এনার্জি, এখন এনার্জি না বলে এনথালপি বলা ভালো, ল্যাটিস এনথালপি ইজ গ্রেটার দ্যান দ্য সলভেশন এনথালপি, তারা ডিজলভ করবে না। আর উল্টো দিকে যদি সলভেশন এনথালপিতে গ্রেটার দ্যান ল্যাটিস এনথালপি হয়ে যায় তাহলে কিন্তু তোমার সলিউশনটা তৈরি হবে। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে ইফ ম্যাগনিটিউড অফ সলভেশন এনথালপি এক্সিডস দ্য ম্যাগনিটিউড অফ ল্যাটিস এনথালপি দেন দ্য আয়নিক কম্পাউন্ড উইল বি ডিজলভ ইন পোলার সলভেন্ট, যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যান বি ডিজলভ ইন ওয়াটার। On the other hand, if magnitude of solvation enthalpy is less than magnitude of lattice enthalpy, then the ionic compound will not be dissolved in polar solvent. That is calcium chloride. As for example, calcium chloride cannot be dissolved in water. মানে এরকম যদি সিচুয়েশন হয়ে যায় যে সলভেশন এনার্জিটা তোমার ল্যাটিস এনথালপিকে এক্সিড করতে পারেনি, তখন সে ডিজলভ করবে না। আর যখন সলভেশন এনার্জি ল্যাটিস এনথালপিকে এক্সিড করে যাবে তখন তারা হচ্ছে ডিজলভ করে যাবে। তাহলে বুঝতে পারলে যে একটা আয়নিক কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড মানে বেসিক্যালি ক্রিস্টালাইন সলিড, এটা পোলার সলভেন্ট লাইক জল, তাতে ডিজলভ করবে কি করবে না তার যে লজিকটা, সেই লজিকটা কি পরিষ্কার তোমাদের কাছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম একটুখানি বলার দরকার আছে। হ্যাঁ, আমি একটুখানি এইখানে একটা পেজ ঢুকিয়ে নিয়ে বলে দিচ্ছি। 1 মিনিট দাঁড়া, একটুখানি আমি পেজটাকে একটু সাজিয়ে দিই, তাহলে সুবিধা হবে। 1 মিনিট। কি হয়ে গেল? 1 মিনিট। কি হলো রে ভাই? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস সেভ হচ্ছে। 1 মিনিট। আর এখানে না একটা ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট যেটা মিস করে যাওয়া হয়, সেটা একটুখানি বলে নি, যেটা মুখে বলে দেওয়া হয়। আচ্ছা, এখানে না এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি একটু আলাদা করে লিখছি যে যখন তুমি কোনো একটা সলিউশন করবে তখন সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট plays a very important role. Dielectric constant of solvent plays a very important role. আচ্ছা, কিভাবে? আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা রিলেটিভ পারমিটিভিটি এগুলোর মানে জানো? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের এখানে রোলটা কি, কি রকম ভাবে? আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এমনিতে দেখো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি তুমি ডি বলো, ডিটা কি? আর ডিটা হচ্ছে তোমার, ধরো ফোর্স between two charges placed in vacuum with a particular separation, তাদের মধ্যে ডিস্টেন্স একটা পার্টিকুলার সেপারেশন আছে, ডিভাইডেড বাই ফোর্স বিটুইন সেম টু চার্জেস placed in a medium with the same distance apart. মানে এটাকে তুমি বলতে পারো F0/F।
মানে ধরো এর এর যা সাদামাটা বাংলায় যে মানেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ধরো তুমি দুটো চার্জ নিয়েছো, সেটাকে ভ্যাকুয়ামে রেখেছো, তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে বা রিপালশন থাকবে, তাদেরকে তুমি জলের মধ্যে রেখেছো। জলের মধ্যে রাখলে এই আয়নগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যায় না কমে যায় বলো তো? কে বলবে? ধরো Na প্লাস আর Cl মাইনাস ভ্যাকুয়ামে আছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, আর তাদেরকে জলের মধ্যে রাখা আছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাবে না কমে যাবে না একই থাকবে? কি মনে হয়? কে বলবে? কমে যাবে। কেন কমে যাবে বলো তো? দেখো কারণটা হচ্ছে এই জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 78 আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 78 মানেটা কি? তার মানে কি এটা দাঁড়াচ্ছে, দেখো এইটা এই যে ডিটা কিন্তু 78 হতে হয়, তার মানে ভ্যাকুয়ামে রাখলে যা ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, জলের মধ্যে রাখলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হচ্ছে না 78 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ধরো আমি এরকম বললাম যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ডি অফ ওয়াটার, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফর ওয়াটার, সেটা হচ্ছে তোমার 78, এইটা। তার মানে পরিষ্কার বোঝা গেছে যে জলের মতো এরকম যখন পোলার সলভেন্ট তুমি ব্যবহার করছো, যে যে কোনো দুটো আয়ন তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা 78 ভাগে 1 ভাগ হয়ে যাচ্ছে, এইটা, তাই তো? তাহলে এবার খেয়াল করো যে তুমি যখন সোডিয়াম ক্লোরাইড Na প্লাস এবং Cl মাইনাস এরা হচ্ছে যখন ইন ভ্যাকুয়ামে আছে, ভ্যাকুয়াম, সেইখান থেকে যখন Na প্লাসটা সলভেটেড হলো আর Cl মাইনাস তোমার সলভেটেড হলো, এদের মধ্যে যদি তোমার জল থাকে, এখানে যদি তোমার ধরো জল থাকে, হ্যাঁ, যেটা তোমার সলিউশনের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে ইন ওয়াটার আর কি, মানে এটা এই আয়নগুলোকে দেখেছো কোথায় না জলের মধ্যে, আমি এইভাবে লিখেছি, এদের মধ্যে বেসিক্যালি যেটা আছে তোমার জল আছে ধরো, এটা হচ্ছে তাহলে ইন ওয়াটার এরা। তার জন্য কি হচ্ছে না ফোর্স অফ অ্যাট্রাকশন decreases by 78 times at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ফোর্স অফ অ্যাট্রাকশনটা 25 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে এবারে ভেবে দেখো যদি 25 ভাগের 1 ভাগ হয়ে যায়, তাহলে এমনি যখন সলিড অবস্থায় থাকতো তখন যে ল্যাটিস এনথালপিটা ছিল, অর্থাৎ আয়নগুলো তো যত জোরে নিজেকে অ্যাট্রাক্ট করবে তত তো ল্যাটিস এনার্জি। এবার যখনই তুমি জলের মধ্যে দিয়ে দিলে, তার ভেতরে ভেতরে যখন তোমার জল ঢুকে গেল, তো জল ঢুকে গেলে কিন্তু দেখো তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, আয়নগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আগে যা ছিল তার তুলনায় 78 ভাগের 1 ভাগ হয়ে গেল। তখন কি হবে? এই আয়নগুলোকে ইজিলি তুমি সেপারেট করতে পারবে, আর ইজিলি সেপারেট করতে পারা মানেই হচ্ছে তারা বেসিক্যালি সলিউশনে চলে আসে। তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজেস বাই 78 টাইমস at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আয়নস ক্যান বি easily separated, এটা ইজিলি সেপারেটেড হয়ে যাবে, তাহলে ইট উইল ডিজলভ ইন ওয়াটার। তাহলে বুঝতে পারলে ফ্যাক্টরটা যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে কিভাবে ইম্পর্টেন্ট রোলটা প্লে করছে কোন একটা সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইটা যখন কোয়ালিটি তুমি দেখো এমনি সলভেশনে, হ্যাঁ এমনি তুমি সলভেশনে নিচে ল্যাটিস এনার্জি দিয়েই বলবে, কিন্তু কেউ যদি কোশ্চেন্স করে আর একটু ক্লিয়ারলি ভালো করে বোঝানোর জন্য, তখন তুমি এই সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে যে ক্রিস্টালের মধ্যে Na প্লাস Cl মাইনাসের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, জলে দিলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক কমে যাচ্ছে, কারণ জলটা দিলে যেটা হচ্ছে জল এমন একটা মিডিয়াম যে ডাইইলেকট্রিক মিডিয়াম, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে 1 থেকে অনেক অনেক বেশি, অর্থাৎ আয়নগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড 78 ভাগের 1 ভাগ হয়ে গেল। আর যখন 78 ভাগের 1 ভাগ হয়ে গেল, তখন আয়নগুলো আর একে অপরকে ধরে রাখতে পারছে না, তারা সহজে তোমার ডিজলভ করছে বা ছড়িয়ে পড়তে চাচ্ছে। চলো এবারে নেক্সট চলে এসো। তাহলে আমি যেটা আগে আলোচনা করলাম, সলভেন্টটা ছিল পোলার লাইক ওয়াটার, আর আমি যে সলিড গুলো নিয়েছিলাম সেগুলো একদম আয়নিক কম্পাউন্ড নিয়েছিলাম যেগুলো ক্রিস্টাল ফর্মে থাকে। কিন্তু এখন যেটা করছি, সলভেন্টটা অ্যাজ ইউজুয়াল পোলার লাইক ওয়াটার, কিন্তু সলিউটটা পোলার বাট কোভ্যালেন্ট, মানে আগের মতো আয়নিক নয়, কোভ্যালেন্ট।
যেমন ধরো HCl, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফর্ম, এরা সব কি, এরা সব হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বাট পোলার। ঠিক আছে, তাহলে এই যে পার্টিকুলার সিচুয়েশনে দেখা যায় যে প্রথম কথা হচ্ছে ডেল্টা মানে এনথালপি ফ্যাক্টরটাই ডিটারমাইনিং ফ্যাক্টর এখানে, কারণ ডেল্টা এইচটা অ্যাকচুয়ালি মাস গ্রেটার দেন টি ডেল্টা এস হয়, মানে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডের যে পরিমাণটা তার তুলনায় ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড অনেক অনেক বেশি হয়, ডেল্টা এইচটাই বেসিক্যালি ডিটারমাইন করবে, মানে কনসিডার, সেখানে আমি শুধু এনথালপিটা এখানে কনসিডার করছি। এবারে হচ্ছে যে ডিজলভ করতে গেলে ডেল্টা এইচটা তোমার নেগেটিভ হতে হবে, প্রসেসটা এক্সোথার্মিক হতে হবে, ডেল্টা এইচ হ্যাজ বি নেগেটিভ। আচ্ছা, এবারে এই যে তোমার এক্ষেত্রে যে টাইপের ইন্টারাকশন গুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, ধরো মেশানোর আগে আর মেশানোর পরে, ধরো HCl সে জলে ডিজলভ করবে কি করবে না, HCl যখন নিজেদের মধ্যে ছিল তখন তোমার দেখতে হবে তাদের মধ্যে কি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, আর জলে দেওয়ার পরে কি কি ফোর্স অফ অ্যাট্রাকশন আসছে। সিমিলার সিচুয়েশন অ্যামোনিয়া, H2S, SO2, ক্লোরোফর্ম ইত্যাদি সবার ক্ষেত্রে। আচ্ছা, এবারে নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল, তাদের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট যে ইন্টারাকশন, এটা থেকে হাইড্রোজেন বন্ডিং বলা হচ্ছে, যেটা থ্রু হাইড্রোজেন হচ্ছে। যেমন ধরো এই যে সুক্রোজ বা চিনি, তারা যে জলে দারুণভাবে ডিজলভ করে, বা ইভেন অ্যামোনিয়া যে জলে দারুণভাবে ডিজলভ করে, বা HF যে জলে দারুণভাবে ডিজলভ করে, তার কারণটা হচ্ছে মূলত হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং, তাই তো? তাহলে এখানে যেটা হবে যে সলভেন্ট সলিউট হাইড্রোজেন বন্ডিং মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান সলিউট সলিউট অর সলভেন্ট সলভেন্ট হাইড্রোজেন বন্ডিং। ধরো তোমার সলভেন্ট সলভেন্ট হাইড্রোজেন বন্ডিং আছে, কারণ সলভেন্ট গুলো পোলার, সলিড গুলো পোলার, হ্যাঁ, সেখানে তোমার সলিউট যদি তার যদি হাইড্রোজেন কন্টেনিং যদি হয়, তাহলে তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকতে হবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আলটিমেটলি কিন্তু সলিউশনটা তৈরি হচ্ছে, তখন সলভেন্টের সঙ্গে সলিউটের ইন্টারাকশন হতে হবে, তার মানে সলভেন্ট সলিউট যে হাইড্রোজেন বন্ডিং মাস্ট এক্সিড দ্য সলভেন্ট সলভেন্ট আর সলিউট সলিউট হাইড্রোজেন বন্ডিং, এটা। আচ্ছা, এছাড়া আরো 3 রকমের ইন্টারাকশন খুব কমন, যেগুলো বলে ভ্যান ডের ইন্টারাকশন, যেটা নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের মধ্যেই হয়। একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন অর কিসব ইন্টারাকশন, একটা ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন বা ডিবাই ইন্টারাকশন, আর একটা ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, তারপরে লন্ডন ইন্টারাকশন বা লন্ডন ডিসপারশন ইন্টারাকশন। তাহলে আমরা যখন স্টেটস অফ ম্যাটার পড়িয়েছিলাম সেখানে 3টে ইন্টারাকশনের কথা বলেছিলাম। তো ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটার জন্য দুটো মলিকুলকে পোলার হতে হয়, এটা দুটো মলিকুলকে পোলার হতে হয়, মানে হাইড্রোজেন বন্ড একটা স্পেশাল কাইন্ড অফ পোলার ইন্টারাকশন, যেটা থ্রু হাইড্রোজেনই হবে, কিন্তু হাইড্রোজেনকে প্রচন্ড ইলেকট্রোনেগেটিভ কোন একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকতে হবে, তবে সে হাইড্রোজেন বন্ডের দেখাবে, এটা স্পেশাল কেস। কিন্তু ডাইপোল ডাইপোল যে কোনো দুটো পোলার মলিকুলের মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকতে পারে, সেম ইন্টারাকশন বলে। একটা পোলার মলিকুলের সঙ্গে একটা নন পোলার মলিকুলের তোমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হবে না, কিন্তু ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন হতে পারে। আর ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনটা হচ্ছে তোমার ওই মানে যে কোনো দুটো মলিকুল, তারা পোলার হোক বা নন পোলার হোক, সবার জন্যই কিন্তু ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন হয়। তার মানে যখন কোনো একটা পোলার বাট কোভ্যালেন্ট সলিউট একটা পোলার সলভেন্ট লাইক ওয়াটার তাড়াতাড়ি ডিজলভ করবে, তাহলে 4টে এনার্জি ফ্যাক্টর তোমাকে ভাবতে হবে: হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশন, আর ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন। এরা সবাই তোমাকে স্টেবিলাইজেশন দেয়। তাহলে এই এনার্জি গুলো দেখতে হবে এই প্রসেসের জন্য এখানে এক্সিড করে, মানে মেশানোর মানে ডিজলভ করার আগে যারা যারা ছিল, তো জল আর অ্যামোনিয়া লেসে ছিল, বা জল তুমি তার অ্যালকোহলের কথা ভাবছো, ধরো জল জল হাইড্রোজেন বন্ডিং আছে, অ্যালকোহল অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং আছে, মেশানোর পরে তোমাকে দেখতে হবে জল আর ইথানল যে হাইড্রোজেন বন্ডিংটা সেটা কেন স্ট্রঙ্গার হয়ে যেতে হয় কোনো রকম ভাবে, তবেই হচ্ছে ডেল্টা এইচটা নেগেটিভ হবে, যে প্রসেসটা তখন ঘটবে। তোমার বোঝা গেল এটা? ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে একটা ঝামেলার সিচুয়েশন, যেখানে সলভেন্টটা হচ্ছে পোলার কিন্তু সলিউটটা হচ্ছে নন পোলার। সলভেন্টটা পোলার কিন্তু সলিউটটা হচ্ছে নন পোলার। তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে? এই পার্টিকুলার কেসে তোমার এই ডেল্টা এইচ আর টি ডেল্টা এস, হ্যাঁ, মানে ডেল্টা এইচটা টি ডেল্টা অনেক অনেক বেশি নয়, কিন্তু রুম টেম্পারেচার ডেল্টা এইচটা গ্রেটার দেন টি ডেল্টা এস হয়। মানে দেখো, এবারে এই যখন মানে পোলারের সঙ্গে নন পোলার ইন্টারাকশন হচ্ছে, তাহলে এনথালপি ক্রাইটেরিয়া ডমিনেট সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন, মানে সরি মানে মানে যেটা হচ্ছে মানে আমি এটা মানে যেটা আমি এই আগের যে দুটো সিচুয়েশনে না, আগের দুটো সিচুয়েশনে আমি এনট্রপি ফ্যাক্টরটাকে আমি গুরুত্বই দিচ্ছিলাম না, কারণ পুরোটাই এনথালপি ফ্যাক্টর দিয়ে গাইডেড হচ্ছে। এখানেও মূলত হচ্ছে এনথালপি ফ্যাক্টর দিয়ে গাইডেড হয়, ঠিক আছে? মানে এনট্রপি ফ্যাক্টরটা এখনো অতটা ইম্পর্টেন্ট না,
কারণ যেহেতু সলভেন্টটা আছে সেটা এখন পোলার, হ্যাঁ, সেখানে স্টিল ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা হচ্ছে টি ডেল্টা এর ম্যাগনিটিউড থেকে বেশি, কিন্তু এমন নয় যে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড মাঝ গ্রেটার দেন টি ডেল্টা, সেটা বলছি না, সিম্পলি ডেল্টা এইচটা গ্রেটার দেন টি ডেল্টা। তাহলে এনথালপি ক্রাইটেরিয়া ডমিনেটস এইটা, এখানে এনথালপি দিয়ে সবটাকে ভাববো, এইটা এনথালপি ক্রাইটেরিয়া হচ্ছে ডমিনেটস, ঠিক আছে। তাহলে সলভেন্ট সলভেন্ট ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রঙ্গার দেন solvent solute interaction and hence non-polar solid does not dissolve in polar solvent। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে এক্ষেত্রে এই সলভেন্টটাই কিন্তু পোলার, তাহলে সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন তো স্ট্রঙ্গার। এবারে সলভেন্টে যদি সলিউটটা মেশে তাহলে এটা কি হচ্ছে, এখানে মেশে তাহলে তোমার সলভেন্ট সলিউট ইন্টারাকশনটা বেশি হতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় সবসময়ই হচ্ছে সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশনটা সলভেন্ট সলিউট ইন্টারাকশন থেকে এক্সিড করে। মানে আমি কি বলছি দেখো, মানে ধরো তুমি একটা এই যে বলে না পোলার সলভেন্ট যদি হয় তাহলে তো নন পোলার সলিউট ডিজলভ করবে না, ডিজলভ করছে না কেন, এটা তোমার বুঝতে হবে। তাহলে তুমি জল একটা পোলার সলভেন্ট, সেখানে তুমি নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছো, নাইট্রোজেন গ্যাস নন পোলার, বা ক্লোরিন গ্যাস দিয়ে দিয়েছো, সে ধরনের নন পোলার, সে ডিজলভ করবে কি করবে না, এটা কথা। এটা কথা হচ্ছে যে তোমার ওভারঅল তো একটা স্টেবিলিটি পেতে হবে, স্টেবিলিটি পাওয়া মানে ডেল্টা এইচটা নেগেটিভ হতে হবে, কারণ ডেল্টা এইচ দিয়ে এখানে পুরো জিনিসটা গাইডেড হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে যদি সলভেন্ট সলিউট না মিশতো তাহলে পিওর সলভেন্ট যখন থাকতো তাহলে সলভেন্ট সলভেন্ট একটা ইন্টারাকশন থাকতো। সলভেন্ট বিং পোলার, যেমন ধরো জলের মতো যদি হয় তাহলে হচ্ছে তাদের মধ্যে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং আছে জলের অণুগুলোর মধ্যে, ঠিক আছে। এবার আমি সেখানে একটা নন পোলার সলিউট ধরো অ্যাড করছি, তাহলে এবারে কি হচ্ছে ইন্টারাকশনটা সলভেন্ট সলভেন্ট থেকে সলভেন্ট সলিউটের দিকে গেল। এবারে সলভেন্ট সলিউট ইন্টারাকশন এনার্জিটা সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন এনার্জি থেকে কম হচ্ছে বলে সে ডিজলভ করতে পারছে না এটা। আচ্ছা, ইন দ্যাট কেস কি হয় দেখো, বলা একটা হাইড্রোফোবিক ইন্টারাকশন। হাইড্রোফোবিক ইন্টারাকশন জিনিসটা কিরকম, ধরো জলেতে তুমি যদি একটা হাইড্রোকার্বন দাও, ধরো জলেতে তুমি জাস্ট একটা অ্যালকেন দিয়ে দিলে, তাতে কি হলো না, অ্যালকেন জলের মধ্যে ঢুকতে পারছে না, অ্যালকেন হচ্ছে উপরে ভেসে রয়ে গেল, অর্থাৎ মিশতে চাইছে না। কেন মিশতে চাইছে না, বলা হচ্ছে একটা হাইড্রোফোবিক ইন্টারাকশন আছে। যেমন ধরো হাইড্রোফিলিক ইন্টারাকশন হয়, আচ্ছা হাইড্রোফোবিক ইন্টারাকশন। হাইড্রোফোবিক মানে হচ্ছে তোমার বেসিক্যালি একটা সাম কাইন্ড অফ একটা জলকে পছন্দ করছে না। আচ্ছা, জলকে যে পছন্দ করছে না তার মানে কি জলের সঙ্গে তোমার এই হাইড্রোকার্বনের একটা রিপালশন হচ্ছে? উত্তর হচ্ছে রিপালশনটা ঠিক যে সেন্সে আমরা রিপালশন বলি, দুটো পজিটিভ চার্জ পার্টিকেল যেমন রিপেল করে, দুটো নেগেটিভ চার্জ পার্টিকেল যেখানে খুব রিপেল করে, এখানে সেরকম রিপেল করে না, কিন্তু হ্যাঁ রিপেল করছে। আর এবারে এই যে রিপেলটা করছে সেটা কেন করছে, কারণটা কিছু নয়, কারণটা দেখো দেখো জলের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং ছিল, তাহলে জল এত স্টেবল কেন, তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে বলে। তুমি এবারে ওইখানে একটা অ্যালকেনকে তুমি ধরো দিয়ে দিলে, এবার অ্যালকেন যে তুমি দিয়ে দিলে, অ্যালকেন তো তার থাকার জন্য জায়গা খুঁজছে, তাহলে এবার জলের মধ্যে তাকে থাকার জন্য জায়গা খুঁজতে হয়, তাহলে জলের অণুগুলো তাদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা আছে, হাইড্রোজেন বন্ডিংটা তোমার ভেঙে দিয়ে ওখানে থাকতে হবে। এবারে জল কেনই বেছে হাইড্রোজেন বন্ডিংটাকে ভাঙতে দেবে, তাহলে জল যেহেতু হাইড্রোজেন বন্ডিংকে ভাঙতে দেবে না, সেখানে কিন্তু তার ভেতরে আসতে দিচ্ছে না, সেখানে তাকে কি করছে না একদম সারফেসে পাঠিয়ে দিচ্ছে। সেই জন্য জলে যদি অ্যালকেন তুমি দাও, দেবে অ্যালকেন তোমার সারফেসে চলে, হালকা হলে সারফেসে চলে যাবে, না হলে হচ্ছে তোমার যদি ভারী হয় তাকে তোমার একটা নিচের লেয়ারে পাঠিয়ে দেবে। তাহলে সেইটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারাকশন, যেটা একটা ডিস্টেবিলাইজেশন ইন্টারাকশন। বলা হচ্ছে কি না, হোয়েন এ হাইড্রোকার্বন পার্ট tries to enter into water, then it has to break the hydrogen bonding present in water. Water does not like it, hence it will repel hydrocarbon chains. This is known as the hydrophobic interaction. তাহলে হাইড্রোফোবিক ইন্টারাকশনটা বুঝতে পারলে, যে যখনই কোনো একটা হাইড্রোকার্বন জলের মধ্যে থাকার চেষ্টা করবে, জলের ভেতরে যখন ঢুকে যাওয়ার চেষ্টা করবে, জল জল হাইড্রোজেন বন্ডিং আছে, সেই হাইড্রোজেন বন্ডিং এর মানে একটা সুন্দর সংসার আছে ওয়াটার মলিকুলগুলোর মধ্যে, তাই না? সেইখানে কোনো একজন বাইরের লোক সেখানে ঢোকার চেষ্টা করছে, তাদের দুজনের মাঝখানে কিন্তু ঢুকে পড়ার চেষ্টা করছে, তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশনটা ব্যাঘাত করছে বলে সে কি আর ঢুকতে দেবে, তার প্রাইভেসিতে হাত দিতে দেবে? আসতে দেবে না। এটাই হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারাকশন। হাইড্রোফোবিক ইন্টারাকশন কিন্তু জাস্ট তোমার রিপালশন কিন্তু নয়, যে জলকে বেশি পছন্দ করছে দেন জল তোমার ওই হাইড্রোকার্বনকে পছন্দ করার বদলে এখানে জল তার নিজেদের মধ্যেই থেকে যাওয়ার চেষ্টা করছে। সেই জন্য ইউজুয়ালি নন পোলার সলিউট সে পোলার সলভেন্টে ডিজলভ করে না। সিমিলার সিচুয়েশন হচ্ছে
যদি তোমার সলভেন্টটা নন পোলার হয় আর সলিউটটা পোলার হয়, সেখানেও একই রকমের সিচুয়েশন। এই পার্টিকুলার কেসও এনথালপিটাই তোমার ডমিনেটিং রোলটা প্লে করছে, কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে যে সলভেন্ট সলিউট ইন্টারাকশনসটা মাচ গ্রেটার দ্যান দ্য সলভেন্ট সলিউট ইন্টারাকশন। তার মানে কি, তাহলে সলিউট তাদের মধ্যে তারা পোলার বলে, তাদের মধ্যে ইন্টারাকশন বেশি বলে তারা নিজেদের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, সে সলভেন্টের সাথে মেশার চেষ্টা করবে না। মানে এই দুটো প্রায় একই লজিক, যে সলভেন্ট সলিউট মানে সলভেন্ট পোলার সলিউট নন পোলার, বা সলভেন্ট নন পোলার সলিউট পোলার। তাহলে তোমার জলেতে যেমন বেঞ্জিন ডিজলভ করবে না, তখন উল্টো দিকে আবার বেঞ্জিনে তোমার জল ডিজলভ করবে না, একই পারস্পরিক ব্যাপারটা, ঠিক আছে। সলভেন্ট পোলার সলিউট নন পোলার, অথবা সলভেন্ট নন পোলার সলিউট যদি পোলার হয়, সে পার্টিকুলার কেসে দেখবে কখনই তোমার ওই এনার্জেটিক কারণে বা এনথালপির কারণে হচ্ছে ডেল্টা এইচটা নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ প্রসেসটা ঘটবে না। যেমন এই আগের যে সিচুয়েশনটা বললাম, যে এখানে সলভেন্ট যেহেতু পোলার লাইক ওয়াটার, তাদের মধ্যে একটা দারুণ বন্ডিং আছে, হাইড্রোজেন বন্ডিং এবং পোলার অ্যাট্রাকশন, এটা আছে। এটা সলভেন্ট ইন্টারাকশনটা হচ্ছে মাছ স্ট্রঙ্গার, আর তোমার সলভেন্ট সলিউট ইন্টারাকশন অতটা স্ট্রঙ্গার হতে পারছে না, সেই জন্য এক্সিড করতে পারছে না, সেখানে রিজলভ করছে না। আর এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে সলিউট ইন্টারাকশন খুব স্ট্রঙ্গার দেন সলিউট ইন্টারাকশন, সেই জন্য সলিউট ইন্টারাকশন অত স্ট্রঙ্গার নয় বলে সলিউট ইন্টারাকশনটা তাকে মানে সলিউট ইন্টারাকশনটার থেকে ওটা বেশি হতে পারছে না, ওভারকাম করতে পারছে না বলে তোমার এখানেও রিজলভটা করছে না, ঠিক আছে। তাহলে ইউজুয়ালি সলভেন্ট সলিড ইন্টারাকশন ইজ উইকার দেন সলিড ইন্টারাকশন এন্ড হেন ডেল্টা ইজ পজিটিভ, দেয়ারফর এ পোলার সলিড ডাজ নট ডিজলভ ইন নন পোলার সলভেন্ট। তা বোঝা গেল যে দুজনের মধ্যে একজন পোলার এবং একজন নন পোলার হলে কেন তারা রিজলভ করতে চায় না, ঠিক আছে, হলো। তাহলে দেখো, তাহলে প্রথম যে দুটো সিচুয়েশন বললাম, পোলার ডিজলভ করছে, মানে আমি জলেতে যেমন তোমার দিলাম, মানে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এরকম আয়নিক সলিড দিলাম, বা জলেতে হচ্ছে তুমি একটা মানে পোলার বা কোভালেন্ট যে সমস্ত সলিড গুলি দিচ্ছে তারা ডিজলভ করছে, মানে পোলার ডিজলভ করলো, কিন্তু পোলারের নন পোলার সলভেন্ট নন পোলার সলিড বা নন পোলার সলভেন্ট পোলার সলিড তারা ডিজলভ করলো না। আর এবারে লাস্ট চলে এসো, সলভেন্টও নন পোলার সলিউটও নন পোলার। আচ্ছা, দুজনেই যদি নন পোলার হয়, তখন যেটা হয় না, ডেল্টা এইচটা সেটা নেগলিজিবলি স্মল হয়, তখন হচ্ছে এন্ট্রপি ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ডমিনেট করে। তাহলে যখন সলভেন্ট সলিড দুজনেই হচ্ছে নন পোলার, তখন এনথালপি চেঞ্জটা, বা দুজনেই তো নন পোলার, তাদের মধ্যে কোনো স্ট্রঙ্গার ইন্টারাকশনই থাকবে না, সেই জন্য যেটা হবে যে তোমার এনথালপি ফ্যাক্টরটা এখন ইম্পর্টেন্ট না, এখন পুরোটা হচ্ছে এন্ট্রপি ফ্যাক্টর, এবং মেশানোর জন্য এন্ট্রপি অফ মিক্সিং সেটা অলওয়েজ পজিটিভ হয়, আর এন্ট্রপি মিক্সিং যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জিটা তোমার নেগেটিভ হবে, তখন প্রসেসটা চলবে, অর্থাৎ নন পোলারে রিজলভ করবে। আর ডেল্টা জি তো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এইচটাকে তুমি ধর্তব্যের মধ্যে রেখো না, তাহলে ডেল্টা জিটা এখানে মাইনাস টি ডেল্টা এস, তার মানে এন্ট্রপি যদি বাড়ে ডেল্টা জি নেগেটিভ হবে, সেটা সে পছন্দ করবে। তাহলে এটা হচ্ছে যে অ্যাজ ডেল্টা এস মিক্সিং গ্রেটার দ্যান 0, দেন নন পোলার সলিড উইল বি ডিজলভ ইন পোলার সলিড, মানে সবটাই পুরোটা হচ্ছে এন্ট্রপি মিক্সিং এর জন্য। আর এবং এই পার্টিকুলার কেসে দেখা যায় যে এন্ট্রপি মিক্সিংটা কিন্তু পজিটিভ, এবারে ডিসফি এনার্জিতে ডেল্টা এস আসে কি দিয়ে, টি নিয়ে আসে, তার মানে সাডেনলি কি টেম্পারেচার বাড়ালে টি ডেল্টা এর ম্যাগনিটিউডটা আরো বাড়বে বলে ডেল্টা জিটা আরো নেগেটিভ হতে চাইবে, এবং তখন প্রসেসটা ফরওয়ার্ড ডিরেকশনে ঘটবে। সেই জন্য ইউজুয়ালি তুমি দেখবে যে টেম্পারেচার বাড়ালে, এই নন পোলার সলভেন্ট নন পোলার সলিউট যদি হয়, তাহলে টেম্পারেচার বাড়ালে ইউজুয়ালি সলিবিলিটিটা বাড়ে, মানে ইউজুয়ালি যখন নন পোলার সলভেন্ট এবং নন পোলার সলিড তুমি দেখো, তুমি টেম্পারেচার বাড়ালে তার সলিবিলিটি বাড়ে, তার কারণটা হচ্ছে যে এন্ট্রপি অফ মিক্সিং সেটা তো পজিটিভ, তার সঙ্গে যে টি ইন্টু ডেল্টা এস যখন করছো, সেটা মানে টি ডেল্টা জিতে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস আছে, তাহলে টি ডেল্টা এস একসাথে আসছে, টেম্পারেচার ডেল্টা এস একসাথে আসছে, টেম্পারেচার বাড়ালে তখন সাডেনলি হচ্ছে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা বেড়ে যাবে, সে ডেল্টা জি কে বেশি নেগেটিভ করতে চাইবে, প্রসেসটা ফরওয়ার্ড ডিরেকশনে ঘটবে, অর্থাৎ তোমার সলিবিলিটিটা বেশি হবে। তো দেখো, তাহলে এখানে আমি যে 4টে পয়েন্ট বললাম, 4-5টা পয়েন্ট বললাম, যে তোমার পোলার সলভেন্ট পোলার সলিউটে আবার দু রকমের, একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড যারা ল্যাটিস ফর্ম তৈরি করে থাকতে, আর একটা হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড যারা তোমার বেসিক্যালি পোলার বাট তারা মানে কোভালেন্ট, এটা
তাদের ক্ষেত্রে কেন সলভেন্ট সলিউট সুন্দরভাবে ডিজলভ করছে তার কারণটা আমি বললাম। তারপরে যেটা বললাম যে সলভেন্ট এবং সলিউটের মধ্যে একজন পোলার আরেকজন যদি নন পোলার হয়, অর্থাৎ সলভেন্ট পোলার সলিউট নন পোলার, অথবা সলভেন্ট নন পোলার সলিউট পোলার, তাহলে ডিজলভ করবে না, তার কারণটা বললাম। আর ফাইনালি হচ্ছে যদি তোমার এরকম হয় যে দুজনেই নন পোলার, তখন আবার ডিজলভ করে যাচ্ছে, কারণ তখন এনথালপি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট নয়, তখন হচ্ছে এন্ট্রপি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। এবং এন্ট্রপি ফ্যাক্টর কি বলছে না, যদি মেশাও তুমি তখন ডেল্টা এস মিক্সিং করে একটা জিনিস আছে সেটা পজিটিভ হয়, আর যেহেতু ডেল্টা যেটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস পজিটিভ মানে ডেল্টা যেটা নেগেটিভ হয়ে যাবে, আর ডেল্টা যে নেগেটিভ হয়ে গেলে সেই প্রসেসটা যদি করতে পারবে। তাহলে দেখো এই যে লাইক ডিজলভস লাইক এর যে থার্মোডাইনামিক্সটা পিছনে এই ডিটেলিংটা পরিষ্কার, কেন কোথায় কে ডিজলভ করে টরে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে এই যে সলিবিলিটি বা দ্রাব্যতায় তাতে টেম্পারেচার এফেক্টটা দেখ। আচ্ছা, টেম্পারেচার এফেক্টটা সেটা একটা পার্টিকুলার ইকুয়েশন দিয়ে ঠিক হয়। ইকুয়েশনটা ফর দ্য টাইম বিং তুমি ভুলে যাও, যে ইকুয়েশনটা যে ভ্যান ডফ ইকুয়েশন। মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই যে যদি তোমার ধরো এসটা হচ্ছে সলিবিলিটি হয়, তাহলে ডি এল এন এস বাই সি জিরো ইন্টু ডিটি, যেখানে সি জিরো 1 মোল পার লিটার, সেটা হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ হলে তখন হচ্ছে এই জিনিসটা নেগেটিভ হবে, তখন হচ্ছে সলিবিলিটি ডিক্রিজ করবে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। আর ডেল্টা এইচটা পজিটিভ হলে তখন সলিবিলিটি ইনক্রিজ করবে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। আচ্ছা দেখো আমি এটা খানি গুছিয়ে বলি তোমার। দেখো ধরো যখন কোন একটা সলিড সেটা সলিউশন তৈরি করছে, আমি এই ফিজিক্যাল প্রসেসটা এইরকম করে লিখছি, যেমন ধরো জলে তুমি সোডিয়াম ক্লোরাইডকে ডিজলভ করছো, তাহলে হচ্ছে এক্স ইন সলিড আর এক্স ইন সলিউশন তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম কাজ করছে। ঠিক আছে, এবং এইখান থেকে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বের করো, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি অফ এক্স ইন সলিউশন বাই অ্যাক্টিভিটি অফ এক্স ইন সলিড ফেজ। আর অ্যাক্টিভিটি অফ এক্স সেটা পিওর সলিড হোক বা পিওর লিকুইড, সেটাকে 1 ধরে নিতে হয়, তাহলে সেটা অ্যাক্টিভিটি অফ এক্স ইন সলিউশন। আর অ্যাক্টিভিটি অফ এক্সটা কি না কনসেন্ট্রেশন অফ এক্স বাই সি জিরো, মানে কখন না যখন তোমার মানে সাফিসিয়েন্টলি ডাইলিউট সলিউশন হবে, তখন অ্যাক্টিভিটিটাকে তুমি লিখতে পারো কনসেন্ট্রেশন বাই সি জিরো। আসলে অ্যাক্টিভিটি একটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়, তাহলে একে ইউনিটলেস করার জন্য একটা সি জিরো দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এবার যখন ইকুইলিব্রিয়ামটা আসে, সেটাই তো সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, তখন যে কনসেন্ট্রেশনটা তাকেই সলিবিলিটি বলে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ নাথিং বাট সলিবিলিটি ডিভাইডেড বাই সি জিরো, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস হয়। তাহলে এবারে সি জিরোটা যেহেতু 1 মোল, মানে সি জিরোটা যেহেতু 1 মোল পার লিটার, তাহলে সাডেনলি সলিবিলিটি ইউনিটটা মোল পার লিটারে হয়ে গেল। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে এস বাই সি জিরো এটা। আর এবারে ভ্যান ডফ ইকুয়েশন কি বলে, যে ডি এল এন কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আমরা যখন থার্মোডাইনামিক্স এর পরে ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম, তখন দেখবে ইকুয়েশনটাকে ব্যবহার করা হয়েছে, যে ভ্যান ডফ ইকুয়েশন ডি এল এন কে ইকুইলিব্রিয়াম বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার। তাহলে অলরেডি বলে গেলাম কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে এস বাই সি জিরো, তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের জায়গায় ডি এল এন এস বাই সি জিরো বাই ডিটি ইকুয়াল ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার এটা। আচ্ছা এবারে তোমার এবারে ডেল্টা মানে যখন ধরো তুমি মেশাচ্ছ, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝো। ধরো জলেতে তুমি সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছ, জলেতে তুমি সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছ বা জলে ক্যালসিয়াম অক্সাইড মেশাচ্ছ, মেশাতে কি হয় প্রচন্ড হিট উৎপন্ন হয়, তাহলে সেই প্রসেসগুলো এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক প্রসেস যদি হয়, সেই একই রকম ভাবে লাসাতিলিয়ার প্রিন্সিপাল থেকে একই কথা তুমি বলবে। এক্সোথার্মিক প্রসেস হলে কি হবে, টেম্পারেচার বাড়ালে সে ফরওয়ার্ড প্রসেস আর ঘটবে না, বরং ব্যাকওয়ার্ড প্রসেস ঘটবে। তার মানে কি এক্সোথার্মিক প্রসেস যেগুলো, মানে যে ধরনের মিক্সিং প্রসেসগুলো যে এক্সোথার্মিক হিট উৎপন্ন হয়, তার ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমে যায়। এটা লাসাতিলিয়ার প্রিন্সিপাল তোকে বলছো, আর লাসাতিলিয়ার প্রিন্সিপালটা আবার এসেছে হচ্ছে ভ্যান ডফ ইকুয়েশন। আর উল্টো দিকে যখন জলেতে তুমি অ্যালকোহল মেশাচ্ছ বা জলেতে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড মেশাচ্ছ, তখন দেখবে যে ওটা ঠান্ডা হয়। ঠান্ডা হয় মানে প্রসেসটা এন্ডোথার্মিক। যদি প্রসেসটা এন্ডোথার্মিক হয়, তখন কি হবে না তুমি যদি টেম্পারেচার বাড়াও তবে ফরওয়ার্ড রিয়াকশন করবে, অর্থাৎ সলিবিলিটিটা বাড়বে। তাহলে কি ঢুকলো মাথায়, সেটা তুমি লাসাতিলিয়ার প্রিন্সিপাল থেকেও বলতে পারো, ভ্যান ডফ ইকুয়েশন থেকেও বলতে পারো, যে যদি সলভেন্ট সলিড মেশানোর জন্য অর্থাৎ সলিউশন প্রসেসটা তোমার এক্সোথার্মিক হয়, তখন টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে সলিবিলিটি কমে যাবে। আর যদি প্রসেসটা এন্ডোথার্মিক হয়, তাহলে টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বেড়ে যাবে।
দেখো যেটা বললাম পরিষ্কার এই জায়গাটা, এই জায়গাটা কোনো অসুবিধা আছে তাহলে বলে নাও, মানে আমার হয়তো বেশি কথা বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় বলো। যে যখন আমি সলিউশনের কথা বলছি, হ্যাঁ, তখন দেখো যে মেশানোর পরের জন্য গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে। যদি গরম হয় এক্সোথার্মিক, তখন টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমে যাবে। আর যদি ঠান্ডা হয় তাহলে এন্ডোথার্মিক, তখন টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা চলে আসছি, তাহলে এই যে একটা পার্ট বললাম, এই পার্টটায় কারো যদি কিছু অসুবিধা হয় বলো। আমরা এইখান থেকে যে জিনিসটা বলেছি, অনেকটা জিনিসই বলেছি। দেখো সলিবিলিটি, সেখানে তোমার এই যে তার যে করসপন্ডিং থার্মোডাইনামিক্সটা, হ্যাঁ, সেইটা আমি পরপর পরপর করে সবকটা বললাম, ল্যাটিস এনথালপি, সলভেশন এনথালপি ইত্যাদি ইত্যাদি দিয়ে, হ্যাঁ, সেইগুলো এবং তার সঙ্গে টেম্পারেচারের এফেক্ট, যেটা এই পুরোটা যেটা বলেছি, এই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা হয় বলো, তারপরে আমি পরেরটায় যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা একটু খুব ভালো করে দেখো। তাহলে আমি যে সলিউশনগুলোর কথা বললাম, যেখানে মানে সলভেন্ট বা সলিউটের ফিজিক্যাল স্টেট নিয়ে সেরকম কোনো কথাবার্তা বলিনি, তবে মূলত আমার সলভেন্টটা ছিল জল, তাই তো? এবারে আর সলিউট যেটা, সে সলিউটটা কখনো হচ্ছে সলিড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরকম হতে পারে, কখনো কখনো অন্য রকমের কোনো একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড তুমি নিয়েছো, কখনো নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়েছো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব। এবারে এই সলিবিলিটিতে প্রেসারের এফেক্ট দেখতে গেলে তোমাকে যে টাইপের সলিউশনটাকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে সলিউশন অফ এ গ্যাস ইন লিকুইড। ধরো তো জলেতে অ্যামোনিয়া ডিজলভ করে, জলেতে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ করে, বা জলেতে অন্যান্য গ্যাস তোমার ডিজলভ করে। তো সলিবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড, সেখানে প্রেসার এফেক্টটা দেখতে হবে। ইট ইজ ইউজুয়ালি অবজার্ভ দ্যাট solubility of a gas in a liquid increases with increasing pressure. তাহলে এটা তুমি দেখবে যে কোন একটা গ্যাসের সলিবিলিটি ইন এ লিকুইড, সেটা প্রেসার বাড়ানোর সাথে সাথে বাড়ে। তাহলে at a constant temperature, mass of gas, সেটাকে আমি m দিয়ে রিপ্রেজেন্ট করছি, dissolve in a unit volume of a liquid is directly proportional to the pressure of the gas. মানে mটা হচ্ছে mass of gas dissolve in a unit volume of a liquid, সেটা হচ্ছে m, this is proportional to p বা m equal to kp, this is the Henry's law. তাহলে হেনরিজ ল কি বলে? হেনরিজ ল বলে যে প্রতি একক ভলিউমে যতখানি মাসের গ্যাস ডিজলভ করছে, সেইটা তার উপরে অ্যাপ্লাইড যে প্রেসার তার সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ এমটা ইজ প্রপোর্শনাল টু পি, হ্যাঁ, বা এম ইকুয়াল টু কেপি, দিস ইজ দ্য হেনরিজ ল। আচ্ছা, হেনরিজ ল এর যে এই যে ফর্মটা, এই ফর্মের তুলনায় তার অল্টারনেটিভ ফর্মটা বেশি পপুলার। তাহলে তুমি এখান থেকে যদি পিটাকে বের করো, সেটা কত হবে? 1/k ইন্টু এম, 1/k ইন্টু এম। আর তারপরে এমটা কি? এমটা হচ্ছে মাস অফ গ্যাস ডিভাইডেড বাই ভলিউম অফ লিকুইড, মানে পার ইউনিট ভলিউমে কতখানি মাস ডিজলভ আছে, সেটাই তো এম। তাহলে যে স্মল এম, যেটা হচ্ছে মাস অফ গ্যাস বাই ভলিউম অফ লিকুইড। আচ্ছা, এবারে কোন একটা মাসকে যদি ভলিউম দিয়ে ভাগ করা হয়, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন হয়। তার মানে আমি পরিষ্কার বলতে পারি যে এই যে এম, যেটা মাস অফ গ্যাস ডিজলভ ইন এ গিভেন অ্যামাউন্ট অফ গিভেন ভলিউম অফ লিকুইড, সেটা তোমার কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, আবার কনসেন্ট্রেশন যে মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি জাস্ট এম এর জায়গায় k1 k2 ইন্টু এক্স। তাহলে এমটা হচ্ছে কনসেন্ট্রেশন থেকে প্রপোর্শনাল উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট k1, আবার কনসেন্ট্রেশনটা মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট k2। তাহলে এম যেটা ছিল যে মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড, সেটা লিখতে পারো k1 k2 ইন্টু এক্স, যেখানে k1 k2 প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তুমি এটা বসালে কি হচ্ছে দেখো, পি ইকুয়াল টু হয়ে গেল, এই পুরোটাকে যদি কনস্ট্যান্ট বলো তাহলে kh ইন্টু এক্স। তাহলে এই kh-টা, মানে এই যে ইকুয়েশনটা p ইকুয়াল টু kh ইন্টু এক্স, এটা পপুলার ফর্ম অফ দ্য হেনরিজ ল, এবং এই kh-টাকে বলা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে এই kh-টা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এইচ লেখা উচিত, হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে হেনরিজ ল এবং হেনরিজ ল কনস্ট্যান্ট তুমি বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে?
না স্যার, ঠিক আছে। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে হেনরিজ ল, এই হেনরিজ ল এই রিলেটেড কিন্তু প্রচুর প্রবলেমস আছে, যে মানে 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 নিউমেরিক্যাল প্রবলেম থাকে আর কি। নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাকে যা বের করতে হয়। ধরো আমি একটা তোমার প্রবলেম বলছি, সহজ একটা প্রবলেম বলছি। নিউমেরিক্যাল প্রবলেম, ধরো একদম সহজ থেকে একটা প্রবলেম বলছে অ্যাট এসটিপি the solubility of oxygen gas solubility of oxygen gas in water is 0.06 gram per liter. At what pressure will the solubility of oxygen oxygen gas in water will be 3.2 gram per liter at 0 degree centigrade. আর এই প্রবলেমটা করে ফেলো তো কুইকলি। মানে গ্যাসের সলিবিলিটি তো প্রেসার বাড়ানোর সাথে সাথে বাড়ে, এবং হেনরিজ ল বলে এটা প্রেসার বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রপোর্শনাল। তা সেটাকে মাথায় রেখে তোমার অ্যাট এসটিপি, এসটিপি মানে প্রেসারটা তোমার 1 অ্যাটমসফিয়ার আর হচ্ছে টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন হচ্ছে জলে অক্সিজেনের কাছে সলিবিলিটি বলে দেওয়া আছে 0.06 গ্রাম পার লিটার। এবারে টেম্পারেচারটা সেই 0 ডিগ্রি আছে, তার প্রেসারটা কত হয়ে গেলে সলিবিলিটিটা তোমার 3.2 গ্রাম পার লিটার হবে? বলো। বলো কি করে করবে? মানে হেনরি লটা বুঝতে পারলে তো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মানে হেনরিজ ল কি বলছে, সলিবিলিটিটা তোমার হচ্ছে মাস অফ গ্যাস ডিজল পার ইউনিট ভলিউম আর কি। এই যে ইউনিটটাকে এটা দেওয়া আছে তাকে গ্রাম পার লিটার, মানে কি মাস অফ গ্যাস ডিজল পার ইউনিট ভলিউম। সলিবিলিটি এইটাকে যদি তুমি এম বলো, সেটাকে একটা কনস্ট্যান্ট কে ইন্টু পি প্রেসার এটা। তাহলে এবারে দেখো, তাহলে তোমার এই সলিবিলিটিটা যদি তুমি নাও M2/M1 যদি করো, সেটা কত হবে? এটা বেসিক্যালি P2/P1 হবে। মানে এখানে তো এই এই কেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে হেনরিজ ল অনুযায়ী সলিবিলিটি এমটা সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য প্রেসার, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে কে, কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবারে কথাটা হচ্ছে সেই কনস্ট্যান্টটা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে পুরো ফিক্সড, তাই তো? তাহলে এবারে আমার যখন প্রেসারটা হচ্ছে P1, তখন যদি তোমার সলিবিলিটিটা M1 হয়, তাহলে সলিবিলিটিটা প্রেসার যখন P2, তখন সলিবিলিটি M2 ধরে নিচ্ছে। আমি বললাম যে লেট when M equal to M1 then P equal to P1, এটা বলে দেবে M1 equal to K into P1, আর when M equal to M2 then P equal to P2, সেটা বলে দিচ্ছে M2 equal to K into P2। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। From equations 1 and 2, M2/M1 equal to P2 by
যা খুশি লেখা যায়। m1/m2 ইকুয়াল টু p1/p2। সেখান থেকে তোমার p2টা লাগবে, p2টা কত হবে m2/m1 ইন্টু p1, তাই তো এইটা। তারপরে m2টা কত বলে 3.2 গ্রাম পার লিটার, m1টা কত ছিল 0.06 গ্রাম পার লিটার, আর প্রেশারটা এসটিপিতে ছিল মানে 1 অ্যাটমসফিয়ার। এইটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যেটা হবে উত্তরটা হবে হচ্ছে তোমার 53.33 অ্যাটমসফিয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তা এরকম করে যদি হেনরিস ল থেকে প্রবলেম দেয় করতে পারবে তো? ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে তোমার যেটা আজকের জন্য যেটা করবো সেটা হচ্ছে সলিড সলিউশন। মানে আগে যে সলিউশনটা আমরা কনসিডার করলাম সেটা হচ্ছে গ্যাসের সলিউশন ইন লিকুইড, আর সলিড সলিউশন হচ্ছে তোমার বেসিক্যালি একটা মানে একটা হোমোজিনিয়াস মিক্সচার অফ টু সলিড করে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটাও কিন্তু তোমার আলটিমেটলি সলিড। তাহলে এ সিঙ্গেল ফেজ হোমোজিনিয়াস মিক্সচার, এ সিঙ্গেল ফেজ homogeneous mixture of two or more solid elements of two or more solid elements in solid state is termed as solid solution. Termed as solid solution. আচ্ছা, এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এনি কাইন্ড অফ অ্যালয়। এক্সাম্পল হচ্ছে ভ্যারিয়াস অ্যালয়েস। এইগুলো, এই যে অ্যালয়গুলো আমরা দেখি সেইগুলো হচ্ছে তোমার মূলত সলিড সলিউশন। যেমন ধরো তুমি ব্রাশ ধরো কনসিডার করছো, ব্রাশের ক্ষেত্রে এই 64% কপার আর 36% জিঙ্ক এর একটা হোমোজিনিয়াস সলিউশন। এর একটা হোমোজিনিয়াস সলিউশন। এরা আরো অনেক রকমের তোমার অ্যালয় পাওয়া যায়। যেমন ধরো মানে ব্রাশ তো বললাম, ধরো ব্রোঞ্জ যদি তুমি কনসিডার করো সেটা হচ্ছে কপার এবং টিন থাকে। ব্রোঞ্জের পার্সেন্টেজ অত মনে নেই আমার, কপার প্লাস টিন ব্রোঞ্জের ক্ষেত্রে হয়, আরো এন দেবি। ব্রোঞ্জ কপার এবং টিন, সেটা হয়। এছাড়া যে এই যে শোল্ডার যেগুলো হয়, শোল্ডারে প্লাম্বাররা যে সব শোল্ডার ব্যবহার করে, শোল্ডার হচ্ছে তোমার লেড এবং টিন, সেটা একটা পার্টিকুলার কাইন্ড অফ অ্যালয়। এটা এটা আরো অনেক রকমের তুমি অ্যালয় পাবে আর কি। হ্যাঁ, এছাড়া ধরো তোমার কার্বন স্টিলের ক্ষেত্রে হচ্ছে কার্বন এবং তোমার এ থাকবে মানে আয়রন থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কার্বন এবং আয়রন আছে, কার্বন স্টিল, এগুলো সব হচ্ছে সলিড সলিউশন। আচ্ছা, এবার সলিড সলিউশন যখন তোমার তৈরি হয়, ধরো একটা ক্রিস্টাল আছে, ধরো আমি যখন কপার আর জিঙ্কের যে অ্যালয়টা কনসিডার করছি, ব্রাশ কনসিডার করছি, ধরো কপারের একটা তোমার ক্রিস্টাল আছে। এবারে সেইখানে একটা হতে পারে যে 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 জায়গাগুলোয় তোমার কপার বসানো আছে সেই জায়গাগুলো রিপ্লেসড হয়ে গেল তোমার জিঙ্ক দিয়ে। হ্যাঁ,
আর একটা হতে পারে যে না কপার যেমন ক্রিস্টাল ছিল তার যে বিভিন্ন ইন্টারস্টিশিয়াল হোলগুলো আছে সেই ইন্টারস্টিশিয়াল হোলগুলোতে হচ্ছে তোমার আরেকটা মেটাল ধরো তোমার ঢুকে গেল বা আরেকটা এলিমেন্ট তোমার ঢুকে গেল। এই জন্য সেই মতো করে সলিড সলিউশন দু রকমের হতে পারে। একটা বলা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন মানে হচ্ছে তোমার মানে একটা ক্রিস্টালাইন স্ট্রাকচারে কতকগুলো স্পেসিফিক জায়গায় তো কোনো আয়ন বা কিছু বসানো আছে, সেই আয়নগুলো রিপ্লেস হয়ে যেতে বা সাবস্টিটিউট হয়ে যাচ্ছে আর একটা দিয়ে, সেইটা হতে পারে। যেমন ধরো এই ব্রাশই অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে ব্রাশ, যেটা বেসিক্যালি সাবস্টিটিউশনাল অ্যালয় এটা দেয়। এটা ব্রোঞ্জের ক্ষেত্রেও একই হয়, এক্সেট্রা। আর একটা সময় অ্যালয় আছে যেখানে হচ্ছে তোমার ওই যখন তুমি যদি মেন যে ক্রিস্টালটাকে কনসিডার করছো সেখানে যে অ্যাটম বা আয়ন্স গুলো আছে সেগুলোকে যদি তুমি হার্ড স্ফিয়ার কনসিডার করো তো তাদের মাঝে মাঝে অনেক ফাঁকা থাকে যেগুলো বলে ইন্টারস্টিশিয়াল হোল। তোমরা জানো ইন্টারস্টিশিয়াল হোল বলতে আমি কোনটা বোঝাতে চাইছি। হ্যাঁ, সেই ইন্টারস্টিশিয়াল হোলে যদি কিছু কোনো মানে কেউ ঢুকে যায় তখন সেটা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন হয়। ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন হয়। আচ্ছা, এরকম এক্সাম্পল হচ্ছে ধরো তুমি যদি দেখো টাংস্টেন, কার্বাইড, তারপরে তোমার স্টিল যেটা বললাম কার্বন স্টিল, যেটা কার্বন স্টিলের ক্ষেত্রে আয়রনের একটা ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালের যে বিভিন্ন ফাঁকগুলো আছে, ধরো এই যে একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার যখন তুমি কনসিডার করছো, যখন কনসিডার করছো এই যে ইন্টারস্টিশিয়াল হোলগুলো আছে, এই যে ইন্টারস্টিশিয়াল হোলগুলো আছে, এই যে হোলগুলোতে হচ্ছে কেউ কেউ ধরো ঢুকে যাচ্ছে এইগুলো। আর আগেরটা যে সিচুয়েশনটা আমি বলছি, ধরো এরকম তোমার একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, একটা ক্রিস্টাল, এবার এইখানে আগে যে থাকা কথা তার বদলে এই একটা অ্যাকচুয়ালি পজিশনটাতে মানে কোনো ইন্টারস্টিশিয়াল হলে নয় কিন্তু অ্যাকচুয়ালি যেখানে হয়তো কপার থাকার কথা ছিল সেখানে জিঙ্কটা রিপ্লেস হয়ে গেছে। প্রথমটা যে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, পরটা যে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তাহলে সলিড সলিউশন দু রকমের হতে পারে। এটা কাছে এক্সাম্পল হিসেবে সিলেবাসে দেখলাম এটা আলাদা করে উল্লেখ করে দেওয়া আছে সলিড সলিউশন বলে, সেখানে আমি সলিড সলিউশন জিনিসটাকে একটুখানি বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, আর আমি এই যে হেনরিজ ল খুব ইম্পর্টেন্ট আর কি, আমি হেনরিজ ল থেকে তোমার এখানে 6টা এমসিকিউ দিয়েছি, তার উত্তরগুলো এখানে করা আছে, তাই উত্তরগুলো একটুখানি তোমরা দেখে নেবে আর কি। ঠিক আছে, মানে আমি পিডিএফটা তোমার দিয়ে দেবো, হ্যাঁ পিডিএফটা বা ভিডিওটা তোমার দিয়ে দেবো, সেখানে হেনরিজ ল এর উপরে বেস করে আমি 6টা এমসিকিউ দিয়েছি, এই 6টা এমসিকিউ একটু বাড়িতে প্র্যাকটিস করে দেবে। ঠিক আছে, কিন্তু তোমাদের মানে পরীক্ষাগুলো আলটিমেট এমসিকিউ টাইপের হবে, সেখানে আমি প্রত্যেক দিনে এবারে এটা করবো না, কয়েকটা করে আমি আসলে ওই প্রিভিয়াস এর কোশ্চেন থেকে প্রিভিয়াস এর কোশ্চেন তুমি তো মানে বোর্ড পরীক্ষায় যেটা তুমি তো এমসিকিউ পাচ্ছ না, তোমাকে নিট থেকেই তোমাকে এমসিকিউ গুলো কালেক্ট করতে হবে আর কি। আমি ওই এমসিকিউ লিস্টটা বানাচ্ছি আর কি চ্যাপ্টার ওয়াইজ যখন বানাচ্ছি তোমাকে আমি দিয়ে দেবো যে এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করার জন্য। আগে যেমন করে সেই এমসিকিউ গুলো প্রথম কয়েকটা চ্যাপ্টার দিয়ে দিয়েছিলাম, যখন প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো পার্টিকুলারলি বোর্ডে পড়েছে বা এই ধরনের প্রবলেমগুলো আমি এমসিকিউ হিসেবে দিয়ে দেবো, সেগুলো দিনের দিন একটুখানি করে নেবে, এটা পরের দিন দেখে নেবে। তাহলে এবার আমি নেক্সট দিন যেটা করবো এবার থেকে জানো তো, পরের কালকে সন্ধ্যাবেলা ক্লাস, অনলাইন ক্লাস, আমরা প্রথমে এই যে জিনিসটা তুমি পড়লে তার উপরে বেশ করে তুমি 10টা করে এমসিকিউ প্রথমে সলভ করবে, সলভ করে তারপর যা ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করে তারপর আমরা নতুন পড়ার মধ্যে যাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে এই পর্যন্ত রইলো। আর তার সাথে আমি দুটো নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের দিয়েছি, এই দুটো নিউমেরিক্যাল প্রবলেম একটুখানি করে যেটাকে হেনরিজ ল এর উপরে বেস করে হোমওয়ার্ক হিসেবে তোমাদের দিয়েছি আর তাহলে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, এখানে আমি এন্ড অফ লেকচার হেনরিজ ল এর উপরে বেস করে একটা নিউমেরিক্যাল প্রবলেম করে দিলাম, দুটো নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে দিয়েছি, প্রবলেম 2
প্রবলেম 1। 6টা এমসিকিউ আমি দিয়েছি, এমসিকিউ উত্তরগুলো করে দেওয়া আছে, এই যে উত্তরগুলো দেখো করে দেওয়া আছে, একটুখানি জাস্ট পড়বে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার ছিল। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো। মানে সবকিছু সবাই বুঝতে পেরেছো? এইটা ঠিক আছে। হ্যাঁ, সুমনা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো?